নমস্কার। গল্প শুরুর আগে একটা কথা জানিয়ে রাখি, স্ক্যাটার ব্লগসে আমাদের সিকিম ব্লগের প্রথম পর্ব আসছে আজ ঠিক সন্ধ্যে 6টায়। চ্যানেলটির লিংক রইল ডেসক্রিপশন বক্সে। উৎসাহী শ্রোতারা চ্যানেলটি ঘুরে আসতে ও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আজকের গল্পে আসি। আমাদের মনে আছে মহাকালের পথিক গল্পটি শোনার পর থেকেই আপনারা আপনাদের প্রিয় স্ক্যাটার থটসের কাছে আরও একটি মাইথোলজিক্যাল গল্প শোনানোর আবদার জানিয়েছিলেন। আপনাদের সেই আবদার শিরোধার্য করে স্ক্যাটার থটসের মেঘে ফিরল ভারতীয় মাইথোলজির ওপর আধারিত আরও একটি গল্প। গল্পের লেখক সৌভিক মুখোপাধ্যায় ফেসবুক তথা প্রিন্ট মিডিয়ায় সুপরিচিত রসিক উপাধ্যায় নামে। 2020 বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা হাস্যরসধর্মী একক বই চন্দ্রহাসের 16 কলা। এর আগেও আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন নিঝুম রাতের আগন্তুক নামে লেখকের একটি হরর কমেডি সিরিজ। তাহলে আর দেরি নয়, শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন রসিক উপাধ্যায়ের বাতাপি। টি ব্যাগের বিস্বাদ চায়ে দ্বিতীয় চুমুকটা মারতেই নির্বেদের মোবাইলে আশুতোষ কাকার ফোনটা এলো। হ্যালো নিবু, আমি আশু কাকা বলছি রে। হ্যাঁ কাকা বলো, কেমন আছো? ওই চলছে। আচ্ছা শোন, আমাদের গায়ের বিমল মুক্তার তোদের বসত বাড়ি বিক্রি কাগজ আজ আমার কাছে জমা দিয়ে গেছে। তুই এবার কাল পরশুর মধ্যে এসে সই সাবুতটা করে দিয়ে যা। আরে কাকা, তুমি আমাকে ডাকে পাঠিয়ে দাও না, আমি আবার সই করে তোমাকে কুরিয়ার করে দেবো। খেপেছিস? আমরা গাঁগঞ্জের মানুষ, অত পোস্ট অফিসের ওপর ভরসা করি না। তুই একবার কষ্ট করে চলে আয়, আর তারপর বাড়িটা তো বেচেই দিবি, অন্তত শেষবার চোখের দেখাটা দেখে যা। আর তাছাড়া আরো একটা জরুরি ব্যাপার আছে যার জন্য তোর আসাটা খুব দরকার। কেন, আবার কি জরুরি ব্যাপার? তুই একদম তোর বাপের মতো বৈষয়িক ব্যাপারে ন্যালা খাপা হয়েছিস। এত গায়েলান দিলে কি চলে রে? বাড়িটা খদ্দেরকে একেবারে হ্যান্ড ওভার হওয়ার আগে বাড়ির জিনিসপত্রগুলো একবার ভালো করে দেখে যা। যদি কোনো কিছু তুই রাখতে চাস, এতকালের পুরনো বাড়ি তোদের, পুরনো আসবাব না হয় আমি লোক ডেকে বেচার বন্দোবস্ত করে দেবো, কিন্তু তাছাড়া একটা বাড়িতে এমন অনেক জিনিস তো থেকে যায় যার সঙ্গে বংশের ইতিহাস জড়িয়ে থাকে, সেগুলো তো তোর বুঝে নেওয়া কর্তব্য নাকি? সে তো বুঝলাম কাকা, কিন্তু তুমি তো আছোই, আমাকে আবার টানাটানি করো কেন এইসব ব্যাপারে? গাঁগঞ্জের লোকজনদের মনোভাব কেমন হয় তুই জানিস না? তুই না এলে নানা লোকে নানা কথা বলবে, সেটা ঠিক হবে না। এমনকি আমার দিকেও আঙুল উঠতে পারে। তুই আর না করিস না, যত তাড়াতাড়ি পারিস চলে আয়, দিন দুয়েকের বেশি আটকে রাখবো না। নদিয়া জেলার শিউলপোতা গ্রামে নির্বেদের আদি নিবাস। তবে বহু আগেই তার বাবা চাকুরি সূত্রে কলকাতায় চলে আসেন। কলকাতার মেয়েকেই বিয়ে করেন, আর সেই সূত্রে সেখানেই স্থায়ীভাবে থেকে যান। এমনকি নির্বেদের জন্মও কলকাতায়। নির্বেদের ঠাকুরদা ছিলেন গ্রামের ডাক্তার। পসার আর সুনাম দুটোই বেশ ভালো করেছিলেন। তাই পৈতৃক একতলা বাড়িটা দোতলা বানাতে বিশেষ বেগ পেতে হয়নি। নির্বেদের বাবা তার একমাত্র সন্তান। ছেলেকে তাই নির্দ্বিধায় কলকাতার নামী কলেজে পড়িয়েছিলেন। কিন্তু ছেলে যে আর গ্রামে ফিরবে না, সেটা তার হিসেবের মধ্যে ছিল না। তবে ছেলেকে ফিরে আসার জন্য জোরজারও করেননি খুব একটা। নির্বেদের ঠাকুরদা ছিলেন উদারচেতা মানুষ। তিনি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করতেন। নির্বেদের বাবার অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন আশুতোষ সমাজপতি, ওরফে নির্বেদের আশু কাকা। বস্তুত নির্বেদের ঠাকুরদা গত হতে অকৃতদার আশুতোষ নিজের মায়ের মতোই যত্ন করেছিলেন তার বন্ধু মাতার, অর্থাৎ নির্বেদের ঠাকুর মায়ের। ছেলেবেলাতেই নির্বেদ ছুটি ছাটায় বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়ি আসত। সেই সময় ঠাকুমা আর আশু কাকার অকৃত্রিম ভালোবাসায় তার শৈশব আনন্দে ভরে উঠত। ঠাকুমার মৃত্যুর পর খালি বাড়ি দেখাশোনাও এই আশু কাকাই করছেন। তারপর স্বাভাবিক নিয়মেই বেড়ে ওঠার সাথে সাথে পড়াশোনার চাপ
ও পরে চাকরি জীবনের ব্যস্ত ছন্দের সাথে তাল রাখতে গিয়ে শিউলপোতার বাড়ির সঙ্গে নির্বেদের যোগাযোগ ক্ষীণ হয়ে আসে। নির্বেদের মা আগেই মারা যান। বছর তিনেক আগে তার বাবাও পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। আশুতোষেরও বয়স থেমেছিল না। তাছাড়া হাঁপানির অসুখও তাকে কাবু করে ফেলেছিল। একা একটা বুড়ো মানুষ বিনা স্বার্থে তার পৈতৃক ভিটে এতদিন ধরে রক্ষণাবেক্ষণ করে আসছেন, এটা নির্বেদের বিবেকে কোথাও একটা বাঁধ ছিল। তাই মাস চারেক আগে যখন গ্রামের উঠতি ব্যবসায়ী জিতেন মণ্ডল যেচে ন্যায্য দামে বাড়িটা কিনে নেওয়ার প্রস্তাব দিল, তখন আর নির্বেদ না করেনি। সে কোনোদিনই গ্রামে এসে বসবাস করবে না। আর আশু কাকার পরে ওই ফাঁকা বাড়ির যে কি দশা হতে পারে তা সহজেই অনুমেয়। হ্যাঁ, হয়তো এই ভালো হলো রে নিবু, তাছাড়া আমি আর কতদিন বল। খবরটা শুনে একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলেছিলেন বৃদ্ধ আশুতোষ সমাজপতি। নির্বেদ বুঝেছিল বৃদ্ধের সেই দীর্ঘ নিঃশ্বাসের সাথে একটা চাপা দুঃখ হয়তো অজান্তে নিঃসৃত হয়েছিল। অফিস ফেরতা নির্বেদ তমগ্নর বাড়ি গেল। সেন্ট জেভিয়ার্স কলেজের দিনগুলো থেকেই তমগ্ন দত্তের সাথে নির্বেদ ভৌমিকের বন্ধুত্ব। তমগ্নরা বংশ পরম্পরায় উকিল। জেভিয়ার্সের গণ্ডি পেরিয়ে আইন পাশ করে বাপ জ্যাঠার সাথে ল ফার্মে সে বসে বটে, কিন্তু তার আসল নেশা হলো দুটো। এক নম্বর হলো বিজ্ঞান ভিত্তিক সমাজসেবা, অন্তত তমগ্ন তো তাই বলে। ব্যাপারটা আর কিছুই নয়, বিজ্ঞান চেতনা বলে তাদের একটা উগ্র ও অতিশয় সক্রিয় সংগঠন রয়েছে। তাদের কাজই হলো বিভিন্ন জ্যোতিষী, সাধু সন্ন্যাসী আর ধর্মগুরুদের বুজরুক প্রমাণ করা। কোনো বাবাজির যদি অলৌকিক শক্তিশালী বলে একটু নামধাম হয়ে থাকে তো আর রক্ষে নেই। তমগ্ন আর তার মতো অত্যুৎসাহী আরও জনা 10-12 বিজ্ঞান মনস্ক ছেলেমেয়ের দল দায়িত্ব নিয়ে তাকে বাঁশ দেওয়ার মহান দায়িত্ব হাসি মুখে নিজেদের কাঁধে তুলে নেয়। অলৌকিক শক্তি বলে যা প্রদর্শিত হয় সেগুলো যে বিজ্ঞানের সস্তা ম্যাজিক ছাড়া আর কিছুই নয়, বিজ্ঞান চেতনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করে। এবং এই কাজে তারা রীতিমতো সফল। কারণ সম্প্রতি স্বামী বিদ্যুতানন্দ বলে একজন মোটামুটি বিখ্যাত সাধুকে সর্বসমক্ষে ভণ্ড প্রতিপন্ন করে হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। শেষমেশ সেই ঠকবাজ বাবাজি নিজেরই ভক্তদের হাতে উত্তম মধ্যম খেয়ে আপাতত জালিয়াতির অভিযোগে জেলের ঘানি টানতে ব্যস্ত। তমগ্ন 2 নম্বর নেশাটা হলো মাংস খাওয়া। না, মুরগি টুরগির মতো পাখি নয়, রীতিমতো রেওয়াজি পাঁঠা। লোকে মদ, বিড়ি, সিগারেট, তাস, জুয়ো এসবের নেশা করে, কিন্তু পাঁঠা বা খাসির মাংস খাওয়াটা যে কারো নেশা হতে পারে তা এই 6 ফুট 3 ইঞ্চির দশাশই চেহারার বঙ্গপুঙ্গবটিকে না দেখলে জানাই হতো না নির্বেদের। সপ্তাহের মধ্যে 4-5 দিন দুবেলা তার খাওয়ার পাতে বিশাল জামবাটি। দাঁড়ান, যদিও মতান্তরে সেটি নাকি গামলার চাইতে কোনো অংশে ছোট নয়, তো সেই বাটি ভর্তি মাংসের পদ দুবেলা তার পাতে না পড়লে বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেয় সে। কলকাতার এক বিশেষ দোকান থেকে নিয়মিত তার বাড়িতে চর্বিদার মাংস সরবরাহ করা হয় এবং শুধুমাত্র তমগ্নর ফরমায়েশ মতো মাংস রাঁধার জন্য বাড়িতে একটি পাকাপোক্ত রাঁধুনিও বহাল করা হয়েছে। তমগ্ন বাড়িতেই ছিল। নির্বেদকে দেখেই বলে উঠল, কোন আনন্দে? আরে নিতে পারবি কিনা বল না। হ্যাঁ, এই মুহূর্তে আমি কোনো কেস নিইনি, তাই কোর্টে কদিন ডুব মারলে ক্ষতি নেই। ছুটিটা প্রবলেম নয়, কিন্তু কারণটা এখনো বললি না। আমাদের গ্রামের বাড়িটা বিক্রি করছি। তোর গ্রামের বাড়ি মানে সেই নদিয়ার দিকে? নদিয়ার দিকে নয় রে, নদিয়াতেই। জায়গাটার নাম শিউলপোতা। বাড়ি বিক্রির কাগজপত্র সব দেখে শুনে নিয়ে সই সাবুত করতে হবে। তুই তো জানিস এসব আমি বিশেষ বুঝি টুঝি না। ব্যাস, আর বলতে হবে না।
আমাকে গিয়ে দেখতে হবে তোর বিক্রির চুক্তিপত্রে কোনো গড়বড় আছে কিনা, তাই তো? তবে ভাই, আমার এসব গ্রামটাম না একদম পোষায় না। আরে সে তো আমারও পোষায় না ভাই, তবে তুই গেলে একটু ভরসা পাই মনে আর কি। তা কবে নাগাদ যেতে হবে শুনি? আজ তো সোমবার, ধর পরশু বুধবার রওনা হয়ে শুক্রবার কি শনিবারের মধ্যে ব্যাক। বাবার বাল্যবন্ধু আশু কাকাই আমাদের বাড়িটা এতদিন দেখাশোনা করে এসেছেন। আমরা তাঁরই বাড়িতে থাকবো, খাবো, নো প্রবলেম। আশু কাকার একটা জব্বর রাঁধুনি আছে, নাম কালীচরণ। অসম্ভব ভালো মাংস রাঁধেন, ফার্স্ট ক্লাস খাওয়াবে কিন্তু, গ্যারেন্টি দিচ্ছি। এক গাল হেসে তমগ্ন বলল, ব্যাস, দুর্বল জায়গায় আঘাত দিয়ে দিলি। এখন আর না বলি কি করে বলতো? বাহিরগাছি স্টেশনে ট্রেন যখন থামল তখন প্রায় সন্ধে হব। প্ল্যাটফর্মে পা রাখতেই নির্বেদ দেখল আশুতোষ কাকা দাঁড়িয়ে আছেন হাসি মুখে। লম্বা মেধহীন শক্ত সমর্থ চেহারা, বয়সের কারণে মাথার চুল খানিক ফিকে হয়ে এসছে। প্রশান্ত মুখটির বলিরেখার প্রতিটি ভাঁজে স্নেহ আর সারল্য লুকিয়ে। হালকা হলুদ রঙের ফতুয়া আর সাদা ধুতিতে বেশ মানিয়েছে তাকে। আরে কাকা, তোমাকে বললাম তো আসার দরকার নেই, আমি ঠিক চলে যেতাম। নির্বেদ একটু অপ্রস্তুত কণ্ঠেই বলে উঠল, তাই কখনো হয় নাকি? এমন কখনো হয়েছে যে তোরা এসেছিস আর আমি স্টেশনে তোদের নিতে আসিনি? কিন্তু সঙ্গে ওটাকে চিনলাম না তো। প্রশ্নটা অবশ্য তমগ্নকে ইঙ্গিত করেই। নির্বেদ উকিল বন্ধুর পরিচয় করিয়ে দিতেই বৃদ্ধ উৎসাহের সঙ্গে বললেন, বাহ, খুব ভালো করেছিস ওকে নিয়ে এসে। বাড়ির কাগজপত্রগুলো ঠিকঠাক দেখে নিতে পারবে। যদিও আমাদের বিমল মুক্তারের কাজ পাকা, তবু উকিলের চোখ বলে কথা। তাছাড়া আমার বাড়িতে প্রাণী বলতে তো আমি আর কালী। নতুন মুখ দেখলে যে কি ভালো লাগে কি বলবো। তোমার ওই কালীচরণের হাতের রান্নার লোভ দেখিয়ে নিয়ে এসেছি কাকা। সপ্রতিভ হয়ে ফোড়ন কাটল নির্বেদ। কথা বলতে বলতে তিনজন স্টেশন চত্বর থেকে বেরিয়ে এলো। স্টেশনের সামনে সার সাইকেল রিক্সা আর টোটো দাঁড়িয়ে রয়েছে। আশুতোষ নিমাই বলে হাঁক পারতেই যাই কর্তা বলে একজন খেঁকুড়ে চেহারার লোক একটা খালি টোটো চালিয়ে ওদের সামনে এসে দাঁড় করালো। নির্বেদ, তমগ্ন আর আশুতোষ তাতে সওয়ার হতেই সেটা ছুটে চলল গন্তব্যের দিকে। বাহিরগাছি ছাড়িয়ে প্রায় মাইল 15 উত্তর দিকে গ্রাম্য এবড়োখেবড়ো পথ পেরিয়ে টোটোটা একটা প্রকাণ্ড বটগাছ পেরোতেই আশু কাকা বললেন, এই আমরা শিউলিপোতায় ঢুকলুম, বুঝলে তমগ্ন। একে লম্বা ট্রেন জার্নি, তার উপর আধ ঘন্টা ধরে মেঠো রাস্তার লজ্ঝরে বাহনের ঝাঁকুনি খেতে খেতে ক্রমে তমগ্নর মেজাজ তিরিক্ষি হয়ে আসছিল। আর কতক্ষণ রে? অসহিষ্ণু গলায় সে ফিসফিস করে প্রশ্ন করল নির্বেদকে। এই তো এসে গেছি, আর মিনিট 10 বড় জোর। একটু গ্রাম বাংলার রূপ দেখে নে চোখ ভরে। কলকাতায় কি আর এত সবুজ দেখেছিস কখনো? তোর গ্রাম বাংলা নিকুচি করেছে। চাপা বিরক্ত গলায় ঝেঁঝে ওঠে তমগ্ন। নির্বেদ মুখ টিপে হাসল। প্রকৃতি প্রেমিক হিসেবে যে তার বন্ধুটির বিশেষ সুনাম নেই তা সে ভালোই জানে। এই জীবনে তমগ্ন নেশা বলতে শুধু দুই: বিজ্ঞান চেতনা সংগঠনটির প্রসার আর খাসির মাংস। হঠাৎ আশুতোষ চেঁচিয়ে উঠলেন, ওরে ও নিমাই, থামা বাবা, থামা থামা। টোটোখানা ব্রেক কষতেই বৃদ্ধ তড়িঘড়ি নেমে হন্তদন্ত হয়ে পাশের ঢালু জমিতে চলতে শুরু করলেন। খানিক অবাক মুখ হয়ে মুখ বাড়িয়ে দুই বন্ধু দেখলাম কি ব্যাপার। হাত পিশেক দূরে একটা খেজুর গাছ, তার নিচে একজন বসে রয়েছে। সন্ধ্যের প্রায় অন্ধকারে বিশেষ ঠাওর করা না গেলেও লোকটা যে সিরিঙ্গে কালোপানা চেহারা জটা জুটোধারী কেউ সেটা বুঝতে অসুবিধা হলো না। আশুতোষ সুদগ্রীব হয়ে তার কাছে গিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। বাবাজির হাত দুটো মুখের কাছে ধরা, হয়তো কলকেতে দম দিচ্ছেন। তার সামনে একটা সাদা রঙের নধর ছাগলছানা চড়ে চড়ে বেড়াচ্ছে। আশুতোষ সেটার সামনে গিয়েও
হাঁটু গেড়ে বসে হাত জোর করে নমস্কারের ভঙ্গি করলেন। হ্যাঁ রে, তোর কাকা কি ছাগলটাকেও পেন নাম করলো নাকি রে? আজব লোক তো। তাই তো দেখছি, কাকাকে তো বেশ যুক্তিবাদী প্র্যাকটিক্যাল লোক বলেই জানতাম। বুড়ো বয়সে আবার কি হলো কে জানে। যাকগে, চেপে যা। টোটোতে উঠে চালক নিমাইকে তাড়া লাগিয়ে পাশে বসা নির্বেদ আর তমগ্ন জিজ্ঞাসু চোখের দিকে চেয়ে তিনি হেসে বললেন, অবাক হচ্ছ তো, কিন্তু উনি একেবারে সাক্ষাৎ রুদ্রের অবতার। যাই হোক, আগে আমার ওখানে পৌঁছে চান করে খেয়ে দিয়ে চাঙ্গা হয়ে নাও, তারপর এর কথা না হয় বলা যাবে তোমাদের। আশু কাকার কথা শেষ হতে না হতেই টোটোটা একটা ছোট্ট ছিমছাম একতলা বাড়ির কাছে থামল। পাকা বাড়ি, তবে ছাদ টালির। দোরগোড়ায় একটা ঝাঁকড়া চুলো সন্ডা মার্কা মাঝবয়সী লোক হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে, গায়ে একটা গামছা ফেলা, পরনে হেঁটো মলিন ধুতি। নির্বেদ টোটোর ভাড়া মেটাতে গেলে আশু কাকা বেজায় ধমক দিয়ে উঠলেন, তোকে আর পাকামো করতে হবে না। আমি নিমাইয়ের বাঁধা খদ্দের, মাস পয়লায়ও টাকা মেটানো হয়। এখন সবাই স্নান ছেড়ে তাদের কিছু মুখে দাও দেখি। ওরে কালি, সব মালপত্র নিয়ে আয় বাবা। চলো চলো, সবাই ভেতরে চলো। ফাল্গুনের সন্ধে। গ্রামে এখনো ঋতুগুলো বোঝা যায়। শহুরে উন্নয়নের ছোঁয়া যেমন পল্লীগ্রামে বিশেষ আসেনি, তেমনি সাপে বরের মতো দূষণ দানবের থাবার হাত থেকেও এই জায়গাগুলো এখনো বেঁচে রয়েছে। তাই এখনো কোকিল, দোয়েল, শ্যামা, ফিঙেদের অবাধ রাজত্ব কায়েম রয়েছে এখানে। উঠোনের কুয়োর জলে চান করে দুই বন্ধু তৃপ্ত হল। গ্রামের আবহাওয়া হঠাৎ সহ্য হবে কিনা ভেবে আশু কাকা তাদের বারণ করলেও তারা বিশেষ পাত্তা দেয়নি। কুয়োর জলে স্নান করার এমন সুযোগ কি সহজে ছাড়া যায়? বাবু, আজ বিকেলবেলা বকরি বাবা ডেরা বেঁধেছেন গো। রাত্রি 8:30টার মধ্যেই সবাই খেতে বসে গিয়েছিল। নির্বেদ বা তমগ্ন কারোরই এত তাড়াতাড়ি রাতে খাওয়ার অভ্যেস নেই, কিন্তু ট্রেন যাত্রার ধকলের পর কুয়োর টাটকা জলে স্নান করে শরীর মন দুটোই তরতাজা হতে পেট বক রাক্ষসের মতো দাপাদাপি শুরু করে দিয়েছিল। গরম ধোঁয়া ওঠা ভাতে সোনামুগের ডাল দিতে দিতে কথাগুলো বলল আশু কাকার রাঁধুনি কাম কাজের লোক কালীচরণ। হ্যাঁ রে, আমি আসার সময় তো দেখলুম আজ বেশ কয়েক মাস পরে এলেন বাবা। ভালো করে কচি কাঁঠাল পাতা জোগাড় করিস তো কালি। ভাত মাখতে মাখতে বললেন আশুতোষ। নির্বেদ স্বল্পাহারী এবং সর্বভূক হলেও তমগ্ন ঘোর মাংসাশী ও অতি ভোজী। এমনিতেই মাংসের পদ ছাড়া সে বিশেষ কিছু মুখে তোলে না, কিন্তু কালীচরণের হাতের মুগের ডালের স্বাদ যে এরকম স্বর্গীয় হতে পারে তা বোধহয় সে কল্পনাও করতে পারেনি। আধখানা বেগুন ভাজা ছিঁড়ে মুখে পড়ে বলল, আপনার বাবাজিকে কাঁঠাল পাতা চিবন নাকি? এঁটো হাত জোর করে কপালে ঠেকিয়ে আশু কাকা জিভ কেটে বললেন, ওনাকে ওরকম অশ্রদ্ধা করো না বাবা, সাক্ষাৎ অবতার পুরুষ। মাঝে মাঝে এ গায়ে এসে আমাদের ধন্য করেন। কাঁঠাল পাতা ওনার পোষা ছাগল ছানার জন্যে। বগরি বাবা তো আমাদের হাতের কোনো সেবা নেন না, তাই ওনার পোষ্যটিকেই যা একটু প্রসাদ চড়াই। নির্বেদ বুঝতে পারছিল যে তমগ্ন এবার এক ঝাঁক প্রশ্নবাণে আশু কাকাকে আক্রমণ করবে, তাই আগ বাড়িয়েই সে বলল, বলছি আগে ভালো করে খেয়ে নি, তারপর বাবাজির উপাখ্যান শোনা যাবে খুন। ভালো রান্না তমগ্ন অনেক খেয়েছে, কিন্তু একটা অজ পাড়া গায়ের রাঁধুনির হাত যে এরকম অবিশ্বাস্য রকমের তুখোড় হতে পারে তা না খেলে তার বিশ্বাস হতো না। খাসির মাংসটা যা রেঁধেছিল তার জবাব নেই। ঘ্রাণীন ও অর্ধভোজনাম কথাটা শুনে থাকলেও খাদ্যের দর্শন যে খিদে 2 গুণ বাড়িয়ে দিতে পারে সেটা প্রমাণ করল পেতলের ডেচকিতে লালচে সোনালি রঙের ঘি ভাসা ঝোলের মধ্যে ভাসমান পেল্লায় তুলতুলে চর্বিওয়ালা মাংসের টুকরোর অপার্থিব রূপ। মুখে গ্রাস তুলে তমগ্ন বুঝল কলকাতার মহার্ঘ বাঙালি রেস্টুরেন্টগুলোকে
বলে বলে ঘোল খাইয়ে দেবে এই কালীচরণ। অবলীলাক্রমে প্রায় 2.5 জনের খাবার একাই উড়িয়ে দিয়ে সে ফরমায়েশ করল, কাকা, আপনার এই রাঁধুনিটি না একটি জিনিয়াস। আমরা যে কদিন আছি ওকে বলবেন যেন দুবেলা এই মাংসটা করে। কিছু মনে করবেন না, খাওয়া দাওয়ার ব্যাপারে আমি চিরকালের নির্লজ্জ। বাহ, মনে আবার কি করবো হে? আমি তো ভাবতাম আজকালকার ইয়ং ম্যানেরা সব খেতেই ভুলে গেছে। তুমি অন্তত তাদের মানটা বাঁচালে। তুমি যে আক্ষরিক অর্থে বৃকদর তা বেশ বুঝতে পারছি। চিন্তা নেই, কালীচরণ অন্তত 6-7 রকমের বিভিন্ন পদ জানে পাঁঠার মাংসের। কিন্তু দুবেলা আবার মাংস খেলে মুখ মেরে যাবে না তো? কাকে কি বলছো কাকা? তমগ্নকে টানা 1 বছর দিনে 4 বেলা মাংস রেঁধে খাওয়ালেও ওর অরুচি হবে না। মাছ তরকারি ছুঁয়েও দেখে না। এখানে যে ডাল খেলো আমি তো সেটা দেখেই অবাক। কতবার কলেজ পিকনিকে গিয়ে ও তো নিজেই হাটে গিয়ে জ্যান্ত পাঁঠা কিনে এনে দিব্যি কেটে কুটে রান্না করেছে। আসলে ওদের সাবেকি বাড়িতে কালী পুজোর চল বহু বছরের, এখনও নিয়ম করে পাঁঠা বলি দেওয়া হয়। তমগ্ন নিজে ঠাকুর দেবতা না মানলে কি হবে, বলি দেবার ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত। কলেজ লাইফে আমরা বন্ধুরা বলতাম যে ও আগের জন্মে বাঘ, সিংহ বা রাক্ষস গোছের কিছু একটা ছিল। এটাই ওর প্রথম মনুষ্য জন্ম। বাবা, তুমি পাঁঠা বলে দিতে পারো তমগ্ন? আশুতোষ অবাক চোখে বললেন, তবে আর বেচারাকে দোষ দিস কেন নিবু? গত জন্মের কিছু অভ্যাস তো থেকে যেতেই পারে। ওরে কালী, কাল তাহলে মহাদেবের দোকান থেকে ভালো রেওয়াজি পাঁঠা বেশি করে নিয়ে আসিস তো বাবা। আমি বুড়ো মানুষ, আমার জন্য তো আর রেঁধে সুখ পাসনি। এখন দিন কয়েক ভালো করে অতিথি সেবা করতো দেখি। যে আজ্ঞে বাবু, ও আর আপনাকে বলতে হবে না, আমি সব দেখে শুনেই নিয়ে আসবো ক্ষণ। শহুরে অতিথির ভূয়সী প্রশংসা কালীচরণের স্বরকে গদগদ করে তোলে। নৈশভোজের পর্ব চুকিয়ে দাওয়াতে বসে 3 জনে কথাবার্তা বলছিল। খাওয়ার পর তাদের সিগারেট না হলেই নয় শুনে আশু কাকাও নিজের হুঁকোটা সাজতে সাজতে বললেন, তোরা যে কাজের জন্য এসেছিস সেটা কিন্তু কাল থেকে শুরু করে দিতে হবে বাবা। নির্বেদের পৈতৃক বাড়ি আশুতোষ সমাজপতির বাড়ির ঠিক পিছন দিকে। সে বলল, কাকা, আজকের রাতটা তোমার এখানে কাটালাম বটে, কিন্তু কাল থেকে একটু আমরা বাড়িতেই থাকবো। তোমার কোনো আপত্তি নেই তো? তোর নিজের বাড়িতে তুই থাকবি, এতে আপত্তির কি আছে? কালী তো এমনিতেই তোদের বাড়ি ঘরদোর সব পরিষ্কার করে রাখে দুবেলা। তাও আমি সকালে কালীকে তদারকে পাঠাবো ক্ষণ। খাওয়া দাওয়া কিন্তু আমার এখানেই হবে। সকালে আমরা দলিল টলিল পরীক্ষা করে নেব, আর তারপর একবার বাড়ি গিয়ে তোমার কথা মতো জিনিসপত্রগুলো না হয় সরেজমিনে দেখে আসবো। আমার মনে হয় না কিছু রেখে দেব, তুমি ওগুলো বিক্রির ব্যবস্থা করে দিও। তমগ্ন ব্যস্ত হয়ে হঠাৎ জিজ্ঞেস করল, আরে ওসব ঠিক হয়ে যাবে, কিন্তু কাকা তার আগে আপনার ওই অবতার বাবাজির কথাটা একটু বলুন তো। নির্বেদ বুঝল এক পেট ঠেসে খেয়ে তমগ্নকে এখন আড্ডাতে পেয়েছে। অবশ্য এই ব্যাপারে তার কৌতূহলটাও উঁকি মারছিল। তোমরা শহরের ছেলেপুলে, এসব কি আর তোমাদের বিশ্বাস হবে বাবারা? বললেন আশুতোষ। নির্বেদ তখন তমগ্নর বিজ্ঞান চেতনা দলের কথা ও তাদের কীর্তিকলাপ সবিস্তারে আশুতোষকে জানালো। সব শুনে তো বৃদ্ধের চোখ কপালে উঠল। বলিস কি রে নিবু, কলকাতার ওই স্বামী বিদ্যুতানন্দের জালিয়াতির কথা তো আমিও কাগজে পড়েছি। তুমি তো দেখছি বিখ্যাত লোকে তমগ্ন। তবে কি জানো বাবা, আমি এই গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলাম 30 বছর। আমার মনও কম যুক্তিবাদী নয়। আমি জানি আমাদের সমাজে সাধুর ভেগ ধরে অনেকে এই লোকজনের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে ফলা ও ব্যবসা পেতে বসেছে, আর তাদের ধরিয়ে দিয়ে তুমি এক প্রকারের সমাজসেবাই করছো। কিন্তু তার মানে এই নয় যে সব সাধুই ভণ্ড। খাঁটি লোক এখনো কিছু আছে। তাদের তপস্যালব্ধ ক্ষমতার কথা জানলে তোমার বিজ্ঞান চেতনাও কোনো ব্যাখ্যা খুঁজে পাবে না। না আশু কাকা, অলৌকিক শক্তি সম্পন্ন সাধু সন্ন্যাসী বলে কিছু হয় না। ওসব ওই একদল ধান্দাবাজদের, অজ্ঞ লোকজনদের বোকা বানানোর সস্তা ভেলকিবাজি ছাড়া আর কিচ্ছু নয়। আর বিদ্যুতানন্দের কেসটা তো রিসেন্ট। এরকম বহু বাবাজির আঁশ ছাড়িয়েছি আমরা আগে। অং বং চং আউড়ে কখনো না ওই অতিপ্রাকৃত শক্তি জন্মায় না। আচ্ছা, তর্ক না করে আগেই বকরি বাবার কথাটা শোনা যাক না? নির্বেদ খুব ভালোই জানে এই সাধু সন্ন্যাসীদের
তার বন্ধু একদম মেনে নিতে পারে না। তাই খানিক ব্যস্ত হয়েই মধ্যস্থতা করার চেষ্টা করে সে। তবে শোন তোরা, ধীর গলায় বললেন আশুতোষ, এই সাধুকে আমি যখন প্রথম দেখি তখন আমার বয়স হয়তো তোদের চেয়েও কম হবে, আর এখন আমার বয়স 72.5। বছরে 3 এই শৈলীপতায় উদয় হন বাবা, তারপর আবার কোথায় গায়েব হয়ে যান কেউ জানে না। আমার বয়স ডবলের বেশি হয়ে গেল, কিন্তু বাবাজির একটা চুলেও পাক ধরেনি, চামড়াতেও কোনো ভাঁজ পড়েনি, গলার স্বর একই রকম তেজি। তাকে প্রথম দিন যেমন দেখেছিলুম আজও ঠিক তেমনি দেখলুম। তুই হয়তো জানিস না নিবু, কিন্তু এই সাধুর কথা তোর বাবাও জানত। এতে আর অলৌকিকতা কোথায় আশু কাকা? যোগব্যায়ামের মাধ্যমে যৌবন বহুদিন ধরে রাখা যায়, এতে এত অবাক হওয়ার কি আছে তো বুঝলাম না। আগে পুরোটা শোনো তো। আজ যখন বাবাজিকে দেখে টোটো থামালাম তখন বাবাজির কাছাকাছি একটা ছাগলছানা চড়ে বেড়াচ্ছিল, খেয়াল করেছিলে কি? তমগ্ন জানালো সে যে শুধু খেয়াল করেছে তাই নয়, আশু কাকা যে সেই শুভ্রকান্তি অজ শিশুটিকে প্রণাম করেছিলেন সেটাও লক্ষ্য করেছে। তোমরা খুব অবাক হয়েছে তো, হয়তো ভাবলে গ্রাম্য বুড়ো মাস্টারের বুঝি ভীমরুতি ধরেছে, কিন্তু জেনে রেখো ও কোনো সাধারণ প্রাণী নয়। এই এতগুলো বছর ধরে কিন্তু ওই ছাগলছানার বয়সও বাড়েনি, একদম এক রয়ে গেছে। ও হলো দৈবী ছাগল। আশুতোষ দৃঢ়স্বরে কথাগুলো উচ্চারণ করতেই তীব্র অট্টহাসিতে তমগ্ন ফেটে পড়ল। এটা দারুণ বললেন আশু কাকা, দৈবী ছাগল। যে লোক বছরে মাত্র 3 বার করে আসে সে একবার একখানা করে ছাগল ছানা আনতে পারে না। ছাগল ওরকম আলাদা করে চেনা যায় নাকি? যদি তার কপালে সাদা লোমের ঠিক মাঝখানে একটা লোমের অর্ধচন্দ্র সুস্পষ্ট চিহ্ন থাকে, আর তার চোখের একটা মণি বাদামি আর অন্য মণিটা নীল হয়, তবে অবশ্যই চেনা যায়। আর তাছাড়া বাবাজি নিজেই স্বীকার করেন যে এই ছাগ শিশুই তার সঙ্গে যুগ যুগ ধরে আছে। গ্রামবাসীরা যা ভেট চড়ায় তা উনি ছুঁয়েও দেখেন না। দিনান্তে 2-1 ফল খান মাত্র, আর বাতাপিকে কাঁঠাল পাতা কি দুব্য ঘাস খাওয়ান। বাতাপি বাবাজির পোষ্যের নাম। সাদা ছাগলছানা অনেক দেখেছি, কিন্তু এক চোখ নীল আর অন্য চোখ বাদামি, এ আবার হয় নাকি? এই বিপুলা পৃথিবীর হাজারো অলৌকিক রহস্যের আর কতটুকু আমরা জানি বল নিবু? 2 পাতা পুঁথি পড়ে কি আর তা সম্ভব? শোনো বাবা তমগ্ন, তুমি যাদের কীর্তি ফাঁস করছো তাদের সাথে এনাকে গুলিয়ে ফেলো না। মুড়ি মিছরির কি আর এক দর হয়? এরপরে আশুতোষ এক বিচিত্র গল্প শোনান। বাহারগাছির শিবলাল সামন্ত একবার অনেক বলে কয়ে সাধু সেবা করবে বলে বাবাজিকে নিজের বাড়িতে এনেছিল নেমন্তন্ন করে। বাবাজি জিজ্ঞেস করেছিলেন, নিয়ে তো যাচ্ছিস, আমাকে পেট ভরে খাওয়াতে পারবি তো? তাতে সামন্তর আঁতে ঘা লাগে। তার 3-3টে চাল কল, সদরে কাপড়ের দোকান। সে হলো কি বড় মানুষ, সে একটা রোগা পাতলা সাধুকে একবেলা পেট ভরে খাওয়াতে পারবে না? বড়াই করে সামন্ত বলেছিল, খান না বাবা, কত খাবেন। বাতাপিকে সঙ্গে নিয়ে বাবাজি তার বাড়ি গিয়ে নাকি দুপুর 1টায় খেতে বসলেন। কিন্তু সেই যে শুরু করেছিলেন 3:30-টের পরেও থামার কোনো লক্ষণ নেই। 2খানা পেল্লায় হাঁড়ি ভাত শেষ হওয়ার পরে আবার নতুন করে চাল বসানো হয়। লোকে বলে 6-6টা হাঁড়ির ভাত, আর তার সঙ্গে পর্যাপ্ত তরি তরকারি, ভাজা, ডাল, ঝোল, ডালনা, অম্বল, পায়েস, মিষ্টি। উদরস্থ করেও বাবার ক্ষুণ্ণিবৃত্তি হল না। এমনকি বাতাপিও নাকি তার সামনে যাই খাদ্য রাখা হচ্ছে তাই নিমেষে চিবিয়ে ফেলছে। ক্রমে সামন্তর ভাঁড়ার নিঃশেষ, অথচ বাবাজির খাবার বিরাম নেই। বলে যাচ্ছেন, শিবু আর 4টি ভাত দে, পেট ভরে খাওয়াবি বললি তো। সারা গ্রামের লোক এমন অশৈলী কাণ্ড দেখার জন্য সামন্তের উঠোনে ছেয়ে ফেলেছিল। শেষটায় শিবলাল সামন্ত সস্ত্রীক গলবস্ত্র হয়ে হাঁটু গেড়ে বাবাজির সামনে চোখের জলে ভাসতে ভাসতে বলে, বাবা, সাক্ষাৎ মহাকালকে পেট ভরে খাওয়াবো এমন ক্ষমতা কি আমার মতো তুচ্ছ অজ্ঞানী মানুষের কখনো হয়? এবার দয়া করে ক্ষান্ত দিন বাবা, নইলে পৃথিবীতে আকাল পড়ে যাবে।
গল্প শেষ করে আশুতোষ একটু আয়েশ করে হুঁকোতে ধোঁয়া টানলেন। এটা বিশ্বাস করতে হবে? শ্লেষ মেশানো কণ্ঠে তমগ্ন চিবিয়ে চিবিয়ে প্রশ্নটা করল। শান্ত গলায় বৃদ্ধ বললেন, সামন্ত আমার বন্ধু মানুষ, সে নিজে কথা আমাকে বলেছে, আর তাছাড়া বহু গ্রামবাসী এ ঘটনা সাক্ষী। নির্বেদ আর তমগ্ন চোখ চাওয়াচাওয়ি করতে লাগল। তবে তমগ্ন চাহনিতে তখনও একটা তাচ্ছিল্য ঠিকরে পড়ছে। বাবাজি আসেন কোথা থেকে, কোন সম্প্রদায়ের সাধু, আর এরকম উদ্ভট নামই বা কেন? কেউ জানে না উনি কোত্থেকে এসেছেন। বাবাজি নিজে বিশেষ কোনো কথা বলেন না। কোথায় নিবাস জিজ্ঞাসা করলে স্মিত হেসে আকাশের দিকে আঙুল তুলে দেখান। নাম শুধুলে হা হা করে হাসেন। বলেন, আজ যে জল, কাল সে বাষ্প, পরশু মেঘ, আর তারপরে সেই হয়ে যায় বৃষ্টি। নাম নিয়ে কি করবি রে? বাঙালি কিনা তাও স্পষ্ট করে বলতে পারবো না, কারণ বাংলাতে কথা বললেও একটা দেহাতি টান আছে। ছাগলটিকে বাতাপি বলে ডাকেন বলে আমরাও নাম জানলাম। শেষে আমাদের রামনিবাস গোয়ালা, দ্বার ভাঙাতে শ্বশুর বাড়ি, সে নাম দিল বকরি বাবা। হিন্দিতে বকরি মানে ছাগল। সেই থেকে সাধুকে সবাই বকরি বাবা বলেই ডাকে। সব সময় একটা কালো সুতির লুঙ্গি আর চাদর পরে থাকেন, কপালে বিভূতি আর সিঁদুরের লম্বা টিপ। হঠাৎ দেখলে তোমাদের কাপালিক বলে মনে হতে পারে, কিন্তু আমি যতটুকু বুঝেছি উনি একজন অঘরী। অঘরী? তারা তো সাংঘাতিক হয় শুনেছি। আরে না না, জনমানুষে একটা ভুল ধারণা তৈরি হয়েছে বটে এদের নিয়ে। তবে তার জন্য মুখ্য দায়ী আমাদের বাংলা সাহিত্যে সব গল্প উপন্যাস। অঘরী বলো, কাপালিক বলো, এদের এক ভয়াল পৈশাচিক রূপে আমাদের সামনে উপস্থিত করেছে, যেন একেবারে কাঁচা খেগো দেবতা। কিন্তু সত্যিকারের অঘরীরা হন শিব কল্প। তারা অঘর, অর্থাৎ ঘর বাড়িহীন, তাই শ্মশানে মশানে ঘুরে বেড়ান। আবার তারা অঘোর, মানে সংসারের বস্তুতান্ত্রিক মায়া সর্বস্ব ঘোর অন্ধকারের ঊর্ধ্বে, তাই তারা অঘরী। এদের জীবনের মূল লক্ষ্যই হলো সরলভাবে জীবনযাপন করে মোক্ষ লাভ করা। সাধারণ মানুষের কাছে যা বর্জ্য, আমরা যা দেখে ঘেন্নায় নাক কুচকই, অঘরীরা তাই অবলীলাক্রমে গ্রহণ করে। যেমন নরকরটিতে খাদ্য বা পানীয় গ্রহণ করা। ভেবে দেখো তোমরা, সাধনার কোন উচ্চতম শিখরে নিজের মনকে নিয়ে যেতে পারলেই সূচি অসুচির ভেদাভেদ জ্ঞান থাকে না। আমাদের সংসারী মোটা মাথায় এ জিনিস ঢোকার নয়, তাই এদের কাণ্ড দেখলে আমরা ভয়ে শিউরে উঠি। তুমি এদের ব্যাপারে এত জানলে কি করে কাকা? নির্বেদ কিছুটা অবাক হলো আশুতোষের ব্যাখ্যায়। এক সময় কিছুটা সাধু সঙ্গ করেছিলাম রে নিবু, তাই কে খাঁটি আর কে ভণ্ড তা আন্দাজ করার সামান্য বোধ আমার হয়েছে বই কি। কিন্তু এরা তো সব কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মতো অপকর্ম করে। এদের দেখে ভক্তির চেয়ে বেশি ভয় হয়। এটা সর্বৈব ভুল ধারণা। প্রকৃত অঘরীরা কখনো এসব কাজ করেন না। যারা এসব করে তারা অঘরীদের মতো সেজে থাকা কিছু নিম্নমার্গের ভেলকিবাজ। অনেকে এদের আউঘর বলে থাকে। গ্রামেগঞ্জে মেলায় এই আউঘরদেরই আমরা বেশিরভাগ সময় দেখে থাকি। বেশভূষার কিছু মিল থাকায় সাধারণ মানুষ এদের সাথে আসল অঘরীদের গুলিয়ে ফেলে। সনাতন ধর্মী সাধু সম্বন্ধে আমার পড়াশোনা তো নেহাত কম নয়। এর সান্নিধ্য যতটুকু লাভ করেছি তাতে বুঝেছি ইনি বারাণসীর ঘাটে বা কুম্ভমেলার ভিড়ে দেখতে পাওয়া অঘরীদের থেকে সম্পূর্ণ আলাদা। আমার মতে উনি আদি অতিমার্গী পাশুপত্যগুপ্ত সিদ্ধাই সম্প্রদায় সাধক, যে সে লোক নন। এমনকি পুরাণ বর্ণিত মুনি ঋষিদের মতো ক্ষমতা সম্পন্ন হলেও আশ্চর্য হব না। আশুতোষের কথা শেষ হতেই তমগ্ন আলপটকা জিজ্ঞেস করে বসল, সিদ্ধাই? ওরে বাবা, তাহলে আপনার মতে এই বকরি বাবা প্রকৃত সাধক? একদম 100 ভাগ খাঁটি ব্রহ্মবাদী মহাসাধক। ডান হাতের তর্জনী ঊর্ধ্বপানে নির্দেশ করে চোখ বুজে জোর গলায় ঘোষণা করলেন আশুতোষ সমাজপতি। রাত্রিরে শোয়ার সময় তমগ্ন নির্বেদকে বলল, একটা লোক সারা জীবন স্কুলে শিক্ষকতা করেছেন, তার মনেও কীরকম এই সাধু সন্তদের প্রতি যুগ যুগের কুসংস্কার বাসা বেঁধে রয়েছে দেখেছিস? একটা গেঁয়ো চাল চুলোহীন ভিকধারী ভবগুড়েকে খাঁটি ব্রহ্মবাদী বানিয়ে ছাড়ল। আশু কাকার দক্ষিণের ঘরটাতে একটা বড় তক্তপোষে মোটা গদি পেতে ওদের শোয়ার ব্যবস্থা হয়েছে।
এই গ্রামে বহু বছর আগেই বিজলিবাতি এলেও আশু কাকা তার বাড়িতে এসবের পাট রাখেননি। নির্বেদের পৈতৃক বাড়িতেও আছে। আশু কাকার মতে প্রদীপ আর হ্যারিকেনের নরম আলোর দীপ্তিতে রাতে যে রূপ তিনি খুঁজে পান, বৈদ্যুতিক বাল্বের তেজে সেই মাধুর্য নাকি একেবারে খান খান হয়ে যায়। তমগ্ন প্রথমে ভেবেছিল রাতে সিলিং ফ্যান বা নিদেন পক্ষে একটা টেবিল ফ্যান ছাড়া সে ঘুমোবে কি করে। কিন্তু ঘরের জানলা দিয়ে যখন নিরন্তর ফুরফুরে হাওয়া বইতে লাগল, তখন তার শহুরে মন আর বিশেষ নালিশ করার যুক্তি খুঁজে পেল না। সত্যি তো, বিশুদ্ধ প্রাকৃতিক বহমান বাতাসের সাথে পাখার ঘূর্ণায়মান ব্লেডের এলোমেলো হাওয়ার কখনো তুলনা হয় কি? কেন, কাকার কথা তোর বিশ্বাস হলো না? ও শাট আপ! যত সব গাঁজা খুঁড়ি গিয়েও গালগপ্প। গ্রামের লোকেরা এমনিতেই বেশি খায়, তোর কাকার ছাগল বাবাও কোনো ব্যতিক্রম নয়। এমনিতেই তো ভবগুড়ের মতো চড়ে বেড়ায়। অর্ধেক দিন দেখ হয়তো মালটার খাবারই জোটে না, তাই মৌকা বুঝে একেবারে ফাঁসির খাওয়া খেয়ে নিয়েছিল সেদিন। আর গ্রামের লোকেরাও সেরকম। নিস্তরঙ্গ জীবনে তাদের একটুখানি আমোদ প্রমোদের প্রয়োজন হয় বই কি। তারাও চায় তাদের গাঁয়ে একটুখানি ওই অলৌকিকতার হুজুগ হোক। ব্যাস, তাদের মুখে 2-1 হাঁড়ি ভাত অমনি 6 হাঁড়ি হয়ে গেল। কাক থেকে কাক দ্বীপ আর কি। ভুলে যাস না, আমাদের বিজ্ঞান চেতনা দল ঠিক এই ধরনের ভণ্ডগুলোদেরই লেজে গোবরে করে এসেছে এতদিন ধরে। বাই দ্য ওয়ে, ছাগলটার নাম এরকম বাতাবি লেবু মার্কা কেন রে? বাতাবি নয়, বাতাপি। নামটা অতি প্রাচীন, বলল নির্বেদ। সে রীতিমতো ভারতীয় পুরাণ নিয়ে ঘাঁটাঘাঁটি করে, তাই জ্ঞান দেওয়ার লোভ সামলাতে পারল না। বলল, মহাভারতে আছে যে আর্য গোষ্ঠী অগস্ত্যমুনিকে দাক্ষিণাত্যে পাঠায় আর্য ধ্যান ধারণা প্রচারের জন্য। কালচারাল কলোনিয়ালিজম, বা বলতে পারিস মানে সাংস্কৃতিক ঔপনিবেশিকতা, যেরকম পাশ্চাত্য দেশগুলো আমাদের সাথে করেছে বা এখন করছে। বুঝেছি জ্ঞানদা রঞ্জন, আগে বাড়ো। এই দাক্ষিণাত্যে ইল্লল আর বাতাপি বলে 2 ভাই রাজত্ব করত। আর্য আগ্রাসন রুখতে এই 2 ভাই মুনি ঋষিদের বাড়িতে নেমন্তন্ন করে ডেকে মেরে ফেলত। গল্পে আছে ইল্লল তার ভাই বাতাপিকে মন্ত্র বলে ছাগল বানিয়ে কেটে রান্না করে আর্য ঋষিদের খাওয়াতো, আর তারপরে বাতাপি বাতাপি বলে ডাকতেই সে এই এলাম বলে ঋষিদের পেট চিরে হাসতে হাসতে বেরিয়ে আসতো। এভাবে বহু আর্য মুনি ঋষিরা খুন হয়। এই তোর বেদব্যাস কোন ব্র্যান্ডের গাঁজা টান ধরে? একটা লোককে প্রথমে ছাগল বানালো, তারপর তাকে কেটে কুটে রান্না করে খাইয়ে দিল, তারপর স্রেফ নাম ধরে ডাকতেই সে আবার বহাল তবিয়তে পেট ফুঁড়ে বেরিয়ে এসে দাঁত কেলাতো। এই এটা বিশ্বাসযোগ্য? তুই আবার এইসব ছাই পাঁচ নিয়ে চর্চা করিস? স্বভাবগত তাচ্ছিল্যের সুরে প্রশ্নটা ছুড়ে দিল তমগ্ন। আরও আছে, শুনে নে। ঠাট্টাটা গায়ে না মেখে নির্বেদ তার গল্প বলে চলল। এবার ইল্লল যখন অগস্ত্য মুনিকে ডেকে বাতাপিকে রান্না করে খাওয়ালো, তখন অগস্ত্য খেয়ে দিয়ে পেল্লায় এক ঢেঁকুর তুলে মিটিমিটি হাসতে থাকেন। ওদিকে ইল্লল বাতাপি বাতাপি বলে চেঁচিয়ে মরছে, কিন্তু তার ভাইয়ের আর দেখাই নেই। তখন অগস্ত্য বললেন, আর কষ্ট করে ডেকে লাভ নেই, বাতাপিকে আমি পুরো হজম করে ফেলেছি। ইল্লল তো শুনে থ। তারপর কেউ বলে অগস্ত্য ইল্ললকে মেরে ফেলেন, কেউ বলে সে অনেক ধনরত্ন দিয়ে অগস্ত্যের সাথে সন্ধি করে। এটা দুর্দান্ত। না, মানতেই হচ্ছে গাঁজাখুরি হলেও ব্যাপক ইন্টারেস্টিং। কোথায় লাগে হাজমোলা? এই এখন এক পেট খেয়ে আর হাসাস না, না হলে হাসির চোটে সত্যি সত্যি আমার পেট পেটে কালীচরণের রান্না করা পাঠাটা বেরিয়ে আসবে। আরে সব কিছুই ফালতু ভেবে উড়িয়ে দিস না। কর্ণাটকে এখনও বাদামি বলে একটা জায়গা আছে, যার আদি নাম ছিল বাতাপি। ইল্লল আর বাতাপি নাকি সেখানেই রাজত্ব করত। অবশ্য মতান্তরে সেটা নাকি তামিলনাড়ুর ইলিভক্কম প্রদেশ, যার সাথে ইল্ললের নামের মিল আছে। বুঝেছি।
এখন আর ফালতু না বকে শুয়ে পড়। আমার আঙুল থেকে এখনো কালীচরণের মাংস রান্নার গন্ধটা যায়নি। কি রাঁধে রে লোকটা! হাত দুটোকে সোনা দিয়ে বাঁধিয়ে রাখা উচিত। কালকে আবার মনে করিয়ে দিতে হবে যেন পাঁঠা আনতে না বলে। সকাল সকাল নির্বেদ আর তমগ্ন প্রাতভ্রমণে বেরিয়েছিল। কাল রাতে খুব আরামে দুই বন্ধু ঘুমিয়েছে। খুব ভোরে পাখির ডাকে ঘুম ভেঙে উঠে নির্বেদ মর্নিং ওয়াকের প্রস্তাবটা দেয়। গ্রামের মোহময় ভোরের আবহাওয়াতে বেড়াতে বেড়াতে শরীর আর মন দুটোই বেশ ফুরফুরে আর তরতাজা হয়ে উঠল। হাঁটতে হাঁটতে কালকে সেই খেজুর গাছটার কাছে অজান্তেই চলে এসে থমকে দাঁড়ালো দুজনে। গাছের নিচে বকরি বাবা বসে আছেন। একটা মাসখানেকের সাদা ছাগলছানা বাবাজির কোলে মাথা রেখে শুয়ে আছে। বাবাজি যত্ন করে তার মাথায় বিলি কেটে দিচ্ছেন। তাতে আরামে সেটা মাঝে মাঝে মিহি গলায় ব্যাব্যা করে ডেকে উঠছে। বাবাজির রোগা পাতলা দেহের গড়ন, গায়ের রং শ্যামলা, মাথার পাটকিলে জটাজাল প্রায় কোমর অবধি নেমে এসছে। দাড়ি গোঁফের ফাঁকে যেটুকু মুখ দেখা যাচ্ছে তাতেই বয়স নির্ধারণ করা এক প্রকার অসম্ভব হলেও এটুকু বোঝা যায় যে চামড়াতে বলিরেখার বিশেষ কোনো প্রাধান্য নেই। প্রশস্ত ললাটের পুরোটাই সাদা বিভূতিতে ঢাকা, যার মাঝখানে একটা পেল্লায় সিঁদুরের টিপ। অত্যন্ত তীক্ষ্ণ মুখ চোখ। সাধনার প্রভাব কিনা বলা যায় না, তবে দেখলে মনের অজ্ঞাত কোনো কোণে সমীহ আর শ্রদ্ধার একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তৈরি হয়। পরনে কালো অথচ মলিন সুতির একটা লুঙ্গি আর গায়ের ওপরে একই রঙের উত্তরীয়। গলা থেকে একটা লম্বা রুদ্রাক্ষের মালা পেট অবধি এসে ঝুলছে। এত বড় আকারের রুদ্রাক্ষ বড় একটা চোখে পড়ে না। বকরি বাবা বাবু হয়ে বসে নিবিষ্ট চিত্তে তার পোষ্যের মাথায় হাত বুলিয়ে চলেছেন। বাতাপি তার মাথাটা বাবাজির বাঁ মুড়ুতে কাত করে রেখেছে। তার ধবধবে চেহারাতে একটা কালো আধচাঁদা চিহ্ন কপালের ঠিক মাঝখানে জ্বলজ্বল করছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত হলো তার চোখ দুটো। সত্যি তো, দুটো চোখের মণি দুই রঙের। ডান দিকেরটা উজ্জ্বল নীল আর অন্যটা গাঢ় বাদামি। সাদা দেহতে অমন অদ্ভুত চোখ গ্রামের লোকেদের কাছে দৈবী লাগাটাই স্বাভাবিক। আশুতোষ ভুল কিছু বলেননি। নির্বেদরা হাত দশেকের মধ্যে দাঁড়িয়ে থাকলেও বাবাজি তাদের দিকে নজর তুলে চাইলেন পর্যন্ত না। তার পাশে একটি মাটির সরায় কিছু ফল আর একরাশ কাঁঠাল পাতা রাখা আছে। গ্রামের লোকেরাই ভেট দিয়েছে হয়তো। খেজুর গাছের গোড়াতে হেলান দেওয়া আছে একটা বিশাল চিমটে আর তার পাশে একটা কমণ্ডলু। বাবাজি অবশ্য বসে আছেন একটা চিতল হরিণের ছালের ওপর। তবে আশ্চর্যের ব্যাপার হলো মৃগচর্মটি দেখে মনে হয় যেন সোনায় বোনা। গাছের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো হরিণের চামড়ার ওপর পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এই অপার্থিব ঠিকরে পড়া উজ্জ্বল স্বর্ণাসনে বাবাজিকে বসে থাকতে দেখে সত্যিই কোনো আধ্যাত্মিক লোকের বাসিন্দা বলে মনে হলো নির্বেদের। বাবাজি এবার নির্বেদের দিকে চোখ তুলে তাকালেন। এমন গভীর অন্তর্ভেদী দৃষ্টি যেন তার সমস্ত সত্তাকে এক লহমায় শুষে নিল। নিজের অজান্তেই নির্বেদের সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। তারপর চোখ ঘুরিয়ে কয়েক মুহূর্ত তমগ্নর দিকে চেয়ে পুনরায় মুখ নিচু করে পোষ্যের মাথায় বিলি দিতে দিতে জলদগম্ভীর স্বরে স্পষ্ট বাংলাতে বললেন, নিজের শিকড় ছাড়তে এসেছিস, কিন্তু একটা ইট কাঠ পাথরের খাঁচা বেচলেই কি আর শিকড় ছাটা যায় রে বাপ? নির্বেদ থতমত খেয়ে গেল। উনি কি নির্বেদের বাড়ি বিক্রির প্রসঙ্গ তুললেন? নির্বেদ এখানে বাড়ি বিক্রি করে নিজের শিকড়, নিজের জন্মভিটের সাথে সব সম্পর্ক ঘুচিয়ে দিতে এসছে? প্রকারান্তরে কি তাই বললেন বকরি বাবা? কিন্তু একথা তিনি জানলেন কি করে? তা সাধু যে কি বাঙালি
নির্বেদ দ্বিধাবিভক্ত স্বরে জিজ্ঞেস করল, अयं बन्धुर्नं नेति गणना लघुचेतसम् उदारचरितानां तु वसुधैव कुटुम्बकम्। প্রকৃতির নিয়ম মেনে বাঙালি নারীগর্ভ থেকে জন্মেছি বটে, কিন্তু যবে থেকে জাগতিক বন্ধন ছিন্ন করেছি তবে থেকে পুরো দুনিয়াটাই আমার বিচরণ ভূমি হয়ে গেছে রে বাপ। এখন শুধু বাঙালি, এই পরিচয়টা আর কোন মুখ দিয়ে বলি বল? কথাটা শেষ করেই হঠাৎ যেন রুষ্ট হয়ে তেড়ে উঠলেন বাবাজি। এই মুড়োটাকে সঙ্গে আনলি কেন? ওর তো এখানে আসার কথা ছিল না। শেষের কথাগুলো যে বগরি বাবা তমগ্নকে উদ্দেশ্য করেই বললেন তা নির্বেদ বুঝতে পারল। তারপর বাবাজি সোজা আঙুল তুলে প্রায় আদেশের সুরে তমগ্নর দিকে তাকিয়ে বললেন, কাঁচের কারবারি তুই, হিরে নিয়ে নাড়াচাড়া করতে যাস না। যা, চলে যায় গ্রাম থেকে, এখনই দূর হ পাষণ্ড। যদি নিজের মঙ্গল চাস তাহলে এখনই পালা। এমন আকস্মিক হুমকি আর কটু বাক্যতে নির্বেদ আর তমগ্ন দুজনেই হতচকিত হয়ে গেল। তবে সাময়িক বিহবলতাটা কাটিয়ে উঠতেই তমগ্ন তার চিরাচরিত অগ্নিমূর্তি ধারণ করল। এমনিতেই সে সাধু সন্ন্যাসী দেখতে পারে না, সাধুদের এই একচেটিয়া তুইতকারী সে কোনো কালেই বরদাস্ত করতে পারত না। আর আজ তারপর এই অপ্রত্যাশিত গালাগালি শুনে আর স্থির থাকতে পারল না তমগ্ন। তেরিয়া গলায় চেঁচিয়ে উঠল, কেন রে? আমি এখানে থাকলে তোর এই গ্রামের লোকগুলোকে ঠকাতে খুব অসুবিধা হবে, তাই না? নির্বেদ যে নিজেও খুব ধর্মভীরু মানুষ তা নয়, তবু এই সাধুকে দেখে তার কেন জানি না অন্যরকম লেগেছিল। তমগ্নর উগ্র স্বভাব জানা সত্ত্বেও সে যে সরাসরি বগরি বাবাকে তুই বলে সম্বোধন করবে তা ভাবতে পারেনি। কিন্তু বাবাজি তমগ্নর এই অপমানকর ব্যবহারে কোনো রাগ তো করলেনই না, উল্টে তার শ্বশ্রুগুম্ফ ঢাকার ঠোঁটে যেন যেন একটা অবজ্ঞার হাসি ফুটে উঠল। কঞ্চির ছিপ দিয়ে দু চারটে পুঁটি মাছ ধরেছিস বলে বিন্দুতে সিন্ধু দর্শন করতে যাস না বেটা, বেঘরে মরবি। পুঁটিও মাছ, তিমিও মাছ, তাই বলে যে ছিপে পুঁটি ওঠে তাই দিয়ে তিমি শিকার করতে আসিস না। যা বালা, ভাগ এখান থেকে। বলে বকরি বাবা হঠাৎ উঠে দাঁড়িয়ে হনহন করে খেজুর গাছের পিছনে জংলা ঝোপের আড়ালে কোথায় মিলিয়ে গেলেন। বাতাপিও মুখ তুলে একবার সাধুজির দিকে তাকিয়ে ব্যাবা করে দুবার ডেকে নিজের মনেই নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। নির্বেদ খানিকক্ষণ বন্ধুর দিকে তাকিয়ে রইল। তমগ্ন তখনও ফুঁসছে। নির্বেদ তাকে এক প্রকার জোর করেই টেনে আশু কাকার বাড়ির দিকে নিয়ে চলল। তুই কি রে? সাধু সন্ন্যাসীরা ওরকম একটু তুই তোকারি করে থাকেন, তাই বলে তুই ওরকম অসভ্যতা করবি? ফালতু কপচাস না তো। আমি তো দাঁড়িয়েছিলাম চুপ করে, মালটাকে আমার ওপরে তম্বি করতে কে বলল? কিন্তু আমাদের ব্যাপারে কি করে ওভাবে বলে দিল? ধুস, এই তোর বুদ্ধি। কালকে যখন আমরা আশু কাকার সাথে গল্প করছিলাম তখন এই কালীচরণ ওইখানেই ছিল, কান খাড়া করে সব শুনেছে। দেখলি না গুচ্ছের কাঁঠাল পাতা জড়া করা ছিল? আশু কাকা কালকে কালীচরণকে বলেছিল মনে নেই ছাগলটার জন্য আনতে? ওরই তো কাজ। পাতা দিতে এসে বাবাজির কাছে এসে আমাদের সম্বন্ধে সব উগড়েছে। কে জানে, আমার তো তেমন মনে হয় না। কিন্তু ছাগলটাকে দেখেছিস? ওরকম অদ্ভুত চোখের ছাগল এর আগে দেখেছিস কখনো? ওটা কিচ্ছু অলৌকিক জিনিস নয়। দু চোখের মণি দুটো আলাদা রং হওয়াটা একটা জেনেটিক প্রবলেম। ওকে বলে হেট্রোক্রোমিয়া ইরিডিস। আমার মাস্তুতো বোন সুপ্রভাকে মনে আছে? ওদের একটা অ্যালসেশিয়ান কুকুর আছে, তারও দুটো চোখ ওই দুরকম। সুপ্রভার কাছে এই রোগটার কথা শুনেছি। কালকে তোর কাকার মুখে ছাগলটার চোখের বর্ণনা শুনেই আমি বুঝে গেছিলাম, কিন্তু তখন আর মুখ খুলিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কুকুর বেড়ালের ক্ষেত্রে নাকি বেশ কমন, এমনকি মানুষেরও হতে পারে এই জিনিস। ছাগলেরও হয় নাকি? হ্যাঁ, কুকুর বেড়ালের হলে ছাগলের হতে দোষ কোথায়? যত সব। আর কাকা যে বলেছিল যে ছাগল ছানাটা নাকি বয়সে বাড়ে না, সেটা এক্ষুনি কি আর অত বলা যায়? তাহলে তো বাবাজির পেছনে অনুসন্ধান করতে হয়। দেখ, হয়তো যেখান থেকে ছাগলগুলো জোগাড় করে সেখানে কোনো কারণেই জেনেটিক অ্যানোম্যালি সম্পন্ন প্রজাতির ছাগল অনেক বেশি।
শুনেছি সিমলার দিকে অনেক গ্রামে শুধু সাদা ছাগলই পাওয়া যায়, কালো বা খয়েরি ছাগল দেখাই যায় না প্রায়। এই সাধুগুলো নিজেদের ভরং বজায় রাখতে অনেক উদ্ভট জায়গার খোঁজ রাখে। তবে এর মধ্যে অলৌকিকতার কোনো অবকাশ নেই, জেনে রাখিস। এভরিথিং হ্যাজ এ প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন, বুঝলি? এখন থাম তো, সকালের মেজাজটাই বিগড়ে দিল তোর এই বকরি বাবা। বাড়ি ফিরে তারা বকরি বাবার কথা তুলল না। চান করে ব্রেকফাস্ট সেরে দুই বন্ধু আইনি কাগজপত্রগুলো নিয়ে পড়েছিল। দুপুরে আবার কালীচরণের হাতের মাংস সাঁটাবে বলে সকালে তমগ্ন চা বিস্কুট আর গোটা চারে হাঁসের ডিম সিদ্ধ ছাড়া আর কিছু খায়নি। এমন সময় কালীচরণ এসে হঠাৎ দুঃসংবাদটা দিল, আজ নাকি তার হাটে যেতে কিছুটা দেরি হয়। কিন্তু গিয়ে দেখে যে মহাদেব মাংসওয়ালা দোকান খোলেনি, শালির বিয়েতে ভিন গায়ে গেছে, দিন ৩-৪ আগে ফিরবে বলে মনে হয় না। অতএব কচি, ধেড়ে, বুড়ো কোনো পাঠাই পাওয়া যায়নি। তবে বাজারে ভালো রুই আর পার্শে পেয়েছে। তার মানে এই গায়ে আর কোনো মাংসের দোকান নেই নাকি? তমগ্ন পারলে বেচারি কালীচরণকেই চিবিয়ে খায়। আহ, তোকে নিয়ে আর পারা গেল না। কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, নির্বেদ অপ্রস্তুত হয়ে পড়ে বন্ধুর আচরণে। তমগ্নর মাংসপ্রীতিটা যেন একটা অস্বস্তিকর মানসিক ব্যাধির মতো হয়ে উঠেছে আজকাল। আশু কাকা হেসে ওঠেন। আরে কি আর তোমাদের কলকাতা শহর পেয়েছো বাবা, যে পাড়ায় পাড়ায় মাংসের দোকান পাবে? তবে কালী একবার কলিমুদ্দিনকে বলে দেখতে পারিস। তমগ্ন কালিমুদ্দিনের ব্যাপারে জিজ্ঞেস করতে কালীচরণ বলল যে সে নাকি ছাগলের দুধের ব্যবসা করে। তবে তার ছাগলের বাচ্চা বেশি হলে বা ছাগল বুড়িয়ে গেলে কখনো কখনো ভালো দাম পেলে বেচে দেয়। তাই তার কাছে একবার চেষ্টা করা যেতে পারে। সকাল থেকেই বকরি বাবার ঘটনার জন্য তমগ্নর মেজাজ খাপ্পা। তার উপর এখন মাংস খাওয়া হবে না শুনে ভেতর ভেতর আরও তেলে বেগুনে জ্বলে উঠেছিল। শেষে কালিমুদ্দিনের কথা শুনে কিছুটা আশার আলো দেখতে পেয়ে একটু শান্ত হলো। নির্বেদের কাগজপত্র আশুতোষের কাছ থেকে নিয়ে পরীক্ষা করতে সামান্য দুখানা গলদ চোখে পড়ল তমগ্নর। সেটা বলতে আশুতোষ পরামর্শ দিলেন বিমল মুক্তারের কাছে গিয়ে ভুলগুলো ঠিক করিয়ে নিতে। বাড়ি বিক্রির ব্যাপার, কাগজপত্র পুরোপুরি নির্ভুল হওয়াই বাঞ্ছনীয়। বিমল মুক্তারের বাড়ি গ্রামের একেবারে শেষের দিকে। আশুতোষ দুই বন্ধুকে নিয়ে মুক্তারের বাড়ি চললেন। কালীচরণও তাদের সাথে বেরোলো। তবে তার গন্তব্য কালিমুদ্দিনের ভিটেতে ছাগলের খোঁজ করতে যাওয়া। নির্বেদ তার বন্ধুর নির্লজ্জ মাংসলোলুপতায় মনে মনে যথেষ্ট বিরক্ত হলেও মুখে কিছু বলল না। হাজার হোক তমগ্নকে আদালত কামাই করিয়ে নিজের দরকারেই সে ডেকে এনেছে। বিমল মুক্তার মাঝবয়সী নিরীহ প্রকৃতির লোক। কলকাতার উকিল বলে তমগ্নকে বেজায় খাতির করল। তাকে সব বুঝিয়ে বলতে গজদাঁত বার করে বলল, কোনো অসুবিধা হবে না বাবু। আজ হলো কি বৃহস্পতিবার, কাল সকাল 11টার মধ্যে আমি দলিল সংশোধন করে খরিদার জিতেন মণ্ডলকে একেবারে আশুতোষ বাবুর বাড়ি নিয়ে আসবক্ষণ। আপনারা সবাই থাকবেন, সামনাসামনি সইসাবুদ হয়ে যাবে। তারপর দলিল রেজিস্ট্রির ব্যাপারটা আমি দেখে নেবক্ষণ। মুক্তারের বাড়ি থেকে বেরিয়ে খানিক দূর আসতে না আসতেই কালীচরণের সাথে দেখা। তার হাত খালি দেখে আশুতোষ জিজ্ঞেস করলেন, কিরে কলিমুদ্দিনের কাছেও পেলি না পাঠা? না বাবু, বেচবার মতো কোনো ছাগল তার কাছে নেই এই সময়। ডিসগাস্টিং বলে আশুতোষ আর কালীচরণকে হতবাক করে আর নির্বেদকে অপ্রস্তুত করে হনহন করে হেঁটে চলল তমগ্ন। মাংসহীন মধ্যাহ্নভোজ বেজার মুখেই সারল তমগ্ন। নির্বেদ অবশ্য মনের আনন্দে খেল। তার কারণ আর কিছুই নয়, পার্শে মাছের সর্ষে ঝাল আর দই রুই কালীচরণের রান্নার গুণে একটা স্বর্গীয় স্তরে উন্নীত হয়েছে। আর এই দুই মাছই তার অত্যন্ত প্রিয়। সে মনে মনে ভাবল, কালীচরণকে কলকাতার তারকা হোটেলগুলো পেলে লাখ লাখ টাকা দিয়ে রেখে দিত। বেচারা নিজেও বোধহয় জানে না রান্নার ব্যাপারে সে কতটা প্রতিভাধর।
খাওয়া দাওয়ার পর দুই বন্ধু নির্বেদের পৈতৃক বাড়িতে এলো। বাড়িটা আশু কাকার বাড়ি থেকে মিনিট তিনেকের হাঁটা পথ। দোতলা পাকা বাড়ি। সদর দরজার তালা খুলে ঢুকেই মাঝখানে উঠোন, তুলসী মঞ্চ। উঠোনের 3 দিকে দালান, অন্যদিকে ছোট ঠাকুর দালান। নির্বেদের ঠাকুরদা গ্রামের নাম করা চিকিৎসক ছিলেন। পশার নেহাত মন্দ জমেনি। নির্বেদের বাড়িতে একটা সময় জগদ্ধাত্রী পুজো হতো। তিনি দেহ রাখার পরেও সে পুজো বন্ধ হয়নি। নির্বেদের বাবা কলকাতা থেকে টাকা পয়সা পাঠিয়ে দিতেন, আর নির্বেদের ঠাকুমার তত্ত্বাবধানে আশু কাকা সব আয়োজন করতেন। ঠাকুরমা মারা যেতে অবশ্য ধীরে ধীরে পুজোর পাট উঠল। ঠাকুর দালানে পা রাখতেই ছেলেবেলার স্মৃতিগুলো নির্বেদের মনে ভিড় জমালো। বাড়ির আসবাবপত্র সবই পুরনো আমলের, কিন্তু ফেলনা নয়। খাট পালঙ্ক, আলমারি, আরাম কেদারা, বইয়ের তাক, এমনকি দরজা জানলার ফ্রেম সবই হয় সেগুন নয়তো বার্মাটিকের কাঠ দিয়ে তৈরি। খাবারের টেবিল আর শোবার ঘরগুলোর পালঙ্কের পাশে লম্ফ রাখার টেবিলগুলোতে আবার শ্বেত পাথরের স্ল্যাব বসানো। তাছাড়াও ছোট বড় মিলিয়ে আরও ইনতার জিনিস। একতলাতে 2টো বৈঠকখানা, রান্নাঘর আর 2টো শোবার ঘর। ডান দিকের দালানের মাঝ বরাবর সিঁড়ি উঠে গেছে দোতলাতে। সেখানে আরও 5টা ঘর। প্রত্যেকটা ঘরই বেশ পরিপাটি এবং অনায়াসেই ব্যবহার করা যায়। নির্বেদ আগেই ঠিক করে নিয়েছিল যে রাতে তারা এই বাড়িতেই শোবে। বাড়ির পারিপাট্য দেখে মনে হচ্ছে তার সিদ্ধান্ত সঠিক। তমগ্ন বলল, শোন, তোর খদ্দের শুধু বাড়িটা কিনছে, এ সকল আসবাব আর অন্য সব জিনিসপত্রের আলাদা দাম হবে। আমার চেনা ভ্যালুয়ার আছে কলকাতায়, সে এসে সব কিছুর উচিত মূল্য বেঁধে দিয়ে যাবে। অন্যান্য জিনিস দেখার সময় নির্বেদের দাদুর ঘরের আলমারির দেরাজে একটা অদ্ভুত বস্তু পাওয়া গেল। একটা নবাবী আমলের ভোজালি, হাতির দাঁতের বাঁট, হাতির দাঁতের কারুকাজ করা খাপ আর ইস্পাতের ফলা, সব মিলিয়ে একেবারে জবরদস্ত জিনিস। জানা গেল সেটা নাকি নির্বেদের ঠাকুরদার কোনো এক জমিদারের দুরারোগ্য ব্যাধি সারিয়ে দেওয়ার পুরস্কার। এরকম অ্যান্টিক ওয়েপন এখানে হেলাফেলা করে ফেলে রাখিস না, কলকাতা নিয়েছ। আপাতত আমার কাছেই থাক। বলে তমগ্ন জিনিসটা তার জিন্সের পকেটে ঢুকিয়ে নিল। ছোড়ার বাঁটটা পকেট থেকে কিছুটা বেরিয়ে রইল। বিকেল গড়াতে না গড়াতে দুজনেই বাড়ি থেকে বেরিয়ে এলো। নির্বেদের প্রাণ এবার একটু চা চা করায় সে আশু কাকার বাড়ির দিকে পা বাড়ালো। তুই যা, আমি একটু চক্কর মেরে আসছি। অচেনা গ্রামে কোথায় ঘুরবি? আমি কচি খোকা নই যে হারিয়ে যাব। বন্ধুর দিকে না তাকিয়েই গলা ছড়িয়ে উত্তর দিয়ে তমগ্ন সামনের অসত্য গাছটার আড়ালে মিলিয়ে গেল। তোর বন্ধু তো চিন্তায় ফেললো দেখছি নিবু। ভারী গলায় বললেন আশুতোষ। চিন্তা তো হওয়ারই কথা, কারণ নির্বেদ ফিরে এসছিল ওই 3:45 নাগাদ, আর ঘড়ির কাঁটা যখন 6:30 ছুঁই ছুঁই তখনও তমগ্ন বেপাত্তা। আরও মিনিট 20 পেরোনোর পর যখন সে ফিরল না, তখন এক প্রকার বাধ্য হই আশুতোষ কালীচরণকে তার হাতের কাজ ফেলে তমগ্নকে খুঁজতে যেতে নির্দেশ দিলেন। কালীচরণ বেরোতে যাবে এমন সময় বিশ্বজয়ীর মতো মুখ করে কয়েকটা বিশাল কলাপাতায় মুড়ে একটা সুবৃহৎ পোঁটলা নিয়ে ঢুকল তমগ্ন। তার হালকা হলুদ টি শার্টে লাল লাল ছোপ। কোন চুলে গিয়েছিলি? হ্যাঁ, কোন চুলে গিয়েছিলি বলতো? অজানা অচেনা জায়গা, এক্ষুনি কালীকে খুঁজতে পাঠাচ্ছিলাম আমরা। বিরক্ত গলায় ঝেঁঝে উঠল নির্বেদ। কোথায় গিয়েছিলে বাবা? আমরা তো চিন্তায় মরি আর কি। তা তোমার হাতে ওটা কি হে? জামাতেই বা কিসের দাগ ওগুলো? শহরের ছেলেটাকে নির্বিঘ্নে ফিরতে দেখে খানিকটা আশ্বস্ত হলেন আশুতোষ। নির্বেদ কথার উত্তর না দিয়ে সোজা কালীচরণের দিকে তাকিয়ে বলল, কালী, আগে এটা ধরো তো দেখি। দুপুরে লসটা রাত্রে মেকআপ করতে হবে তো। কালীচরণ তমগ্নর কথা মতো কলাপাতায় মোড়া পোঁটলা ধরল। তারপর আলতো করে ওপরের পাতাটা খানিকটা ফাঁক করতেই এক গাল হেসে বলল, ও মা, এত পাঁঠার মাংস এনেছেন গো বাবু, কোথায় পেলেন এ সময়? ও বাবা,
আমি হলাম বেলঘড়িয়ার তমঘ্ন দত্ত। আমার সাথে চালাকি। গ্রামের কিছু লোককে জিজ্ঞেস করে ঠিক খুঁজে বার করলাম তোমাদের কলিমুদ্দিনের বাড়ি। তারপর ঠিকঠাক নোটের তোড়াটি নাচাতেই সুরসুর করে একটি নধরকান্তি কুচি পাঁঠা বার করে দিল। কিন্তু আমি তো বাবু দিনের বেলাতেই ঘুরে এলুম যে সেখান থেকে। তখন তো কলিমুদ্দিন বলল যে ছাগল এখন সে বেচবে নি। আরে কালি, সিলভার টনিকের জাদুতে সব কাজই ফুসমন্তরে হয়ে যায়, বুঝলে? বলে ডান হাতের বুড়ো আঙুলটা তর্জনীর ওপর মৃদু বুলিয়ে দিয়ে টাকার ইঙ্গিত করল তমগ্ন। কিন্তু তোমার পোডলাটা দেখে তো মনে হচ্ছে কাটা মাংস। কলিমুদ্দিন তো ছাগল কাটে না। কাটলো কে? আশু কাকা, আপনি এর মধ্যে ভুলে গেলেন আমি নিজে কতবার জ্যান্ত পাঁঠা কেটেছি। এসব তো আমার কাছে জল ভাত। ধন্যী ধন্যী ছেলের অধ্যাবসায়, তাই তোমার পোশাকে এত রক্তের ছিটে। সত্যি বলতে কি, আমি প্রথমটাতে একটু ঘাবড়েই গেছিলাম তোমাকে এভাবে দেখে। না রে নিবু, মানতেই হচ্ছে তোর বন্ধুর এলেম আছে বটে। এমন পরিশ্রমী খাদ্যবিলাসী বড় একটা চোখে পড়ে না। যথাসময় দুই বন্ধু খেতে বসল। রাত্রে আশুতোষ দুধ খই ছাড়া বিশেষ কিছু খান না। বললেন, এককালে অনেক রসনা তৃপ্তি করে নিয়েছি, এখন বয়সের সাথে সাথে সংযমী হওয়াটা দরকার। খাবার বয়স তো এখন তোমাদের। নির্বেদও দুপুরে অতিভোজন করে ফেলেছিল, তাই এবেলা হালকা খেল। শুধু পাতলা মুসুর ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে অল্প ভাত। তাছাড়া ওই রেড মিট বস্তুটি এমনিতেই সে বিশেষ পছন্দ করে না। অতএব গোটা মাংসের পদটা একা তমগ্নই অবলীলাক্রমে সাবড়ে দিল। নির্বেদ কালীচরণের জন্য মাংস রাখতে বললে সে বেচারা এক হাত জিভ কেটে বলল, আরে না না বাবু, আমি তো রাতের বেলা বড় একটা মাছ মাংস খাইনি আজকাল। আপনাদের খাইয়েই আমার সুখ। তবে অনেক মাংস রেঁধেছি, এমন জাতের মাংস এই প্রথমবার দেখলুম। একেবারে তুলতুলে কচি পাঁঠা। কলিমুদ্দিনের ছাগল যে এমন ফার্স্ট ক্লাস হয় তা তো জানতেমনি। তমগ্নর অবশ্য এসব কথাবার্তা বিশেষ কানেই গেল না। সে নিবিষ্ট চিত্তে চোখ বুজে মাংস চিবিয়ে চলেছে, আর থেকে থেকে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠছে। তমগ্নর অবস্থা দেখে আশুতোষ ফোড়ন কাটলেন। বুঝলি নবু, মনে হচ্ছে কালি আবার জব্বর রেঁধেছে। তোর বন্ধু তো দেখছি খেতে খেতে কেমন ধ্যানমগ্ন হয়ে পড়ছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে 9:30 নাগাদ দুই বন্ধু নির্বেদের বাড়িতে রাত্রিযাপনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঘরদোর বেশ সাফসুতরোই আছে, গিয়ে শুধু শুয়ে পড়ার অপেক্ষা। আশু কাকার বাড়ি থেকে 10 পা যেতে না যেতেই আচমকা একটা প্রবল ঝড় শুরু হলো, আর সাথে সাথে শুরু হলো মুহুর্মুহু বজ্রপাত। প্রবল হাওয়ার বেগ আশেপাশের গাছপালাগুলোকে এক অতিপ্রাকৃত দানবিক শক্তিতে উপড়ে ফেলতে চাইল। উড়ন্ত ধুলোবালির বুহ ভেদ করে তারা পড়ি কি মরি করে নির্বেদের বাড়ির দিকে ছুট লাগালো। দোরগোড়ায় পৌঁছে সদর দরজার চাবি খুলতে খুলতে নির্বেদ বলল, ফাল্গুন মাসে এরকম কালবৈশাখী বাপের জন্মে দেখিনি। কোনো ক্রমে তালাটা খুলে দরজা ঠেলে নির্বেদ ভিতরে ঢুকতে যাওয়ার জন্য পা তুলল, কিন্তু সে পা আর চৌকাঠ ডিঙল না। হৃদয় গতিকে স্তব্ধ করে দেওয়ার মতো এক প্রচণ্ড হুঙ্কার শুনে শূন্যেই আটকে রইল। তুই আমার বাতাপিকে খেয়েছিস? প্রলয়ঙ্করী হাওয়ার সনসন শব্দের প্রাবল্যকে ছাপিয়ে গর্জনটা ঠিক তাদের পিছনে হাত 5 দূর থেকে ভেসে এলো। গলায় ধমকের তেজ এতটাই জোরালো ছিল যে স্থান কাল পাত্র ভুলে নির্বেদ আর তমগ্ন চিত্রার্পিতের মতো হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। বকরি বাবা! ঘোর অন্ধকারের মধ্যে তার ঘোরতর কৃষ্ণকায় দীর্ঘ জটা জুটো সম্পন্ন অবয়ব ভয়াল হয়ে ফুটে উঠেছে। নিকষ আধারেও তার চোখ দুটো ভাঁটার মতো জ্বলজ্বল করছে এক অসহনীয় ক্রোধাগ্নিতে। কোনো সাধারণ মানুষের চোখ অন্ধকারে ওরকম সাপদের মতো জ্বলে কি? বকরি বাবা তার ডান হাতখানা সোজা তমগ্নর দিকে তুলে সেই হাড় হিম করা জলদ গম্ভীর স্বরে বললেন,
তুই বাতাবিকে খেয়েছিস, কিন্তু তাকে জীর্ণ করতে পারবি না। বাতাবির মরণ নেই, সে ঠিক আমার কাছে ফিরে আসবে, ফিরে আসবে আমার কাছে, সে ঠিক ফিরে আসবে। বকরি বাবার কথা শেষ হওয়া মাত্র গগন বিদারক শব্দে একটা প্রচণ্ড আলোর ঝলকানি প্রায় স্থাণু হয়ে যাওয়া শহুরে যুবক দুটির চোখ ধাঁধিয়ে দিল। সামনেই কোথাও পড়ল বাজটা, আর তারপরেই যেন ভোজবাজির মতোই বাবাজি উবে গেলেন। কোনো দিকে তার কোনো চিহ্ন দেখা গেল না। আর অদ্ভুতভাবে বকরি বাবা অদৃশ্য হওয়ার পরেই কালবৈশাখীর উন্মাদনা যেন ঝিমিয়ে পড়ল। স্তম্ভিত ভাবটা কাটিয়ে উঠেই তমগ্ন আর নির্বেদ ধর্মর করে ভিতরে ঢুকে হাঁপাতে লাগল। তারপর উঠোন পার হয়ে একতলার দালানের তৃতীয় ঘরটার ভেতর ঢুকে সুইচ টিপে একটা বাল্ব জ্বালিয়ে একটু ধাতস্থ হলেন। দুজনের কারোর মুখেই কোনো কথা নেই। নির্বেদ লক্ষ্য করল তমগ্নর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। ঘটনার আকস্মিকতায় দুজনেই বাক্যহারা হয়ে রইল অনেকক্ষণ। সদর দরজাটা বন্ধ করার কথা কারোর খেয়ালই রইল না। খানিকটা সুস্থির হওয়ার পর নির্বেদ চেঁচিয়ে উঠল, সাধু যে কী সব বলে গেল তমগ্ন? তুই রাতে যে ছাগলটা খেলি সেটা কোথায় পেয়েছিস বল? হ্যাঁ, সত্যি করে বল, আমায় লোকাবি না। কোত্থেকে পেলি তুই ওই ছাগলটা? তমগ্ন 6 ফুট 3 ইঞ্চির শরীরটা ততক্ষণে কেমন যেন কুঁকড়ে গেছে। চোখে একটা প্রচ্ছন্ন বিহবলতা। এই প্রথম ওর মুখে একটা ভয়ের আভাস লক্ষ্য করল নির্বেদ। বন্ধুর মুখ থেকে যা শুনল তাতে একটা অজানা আশঙ্কায় নির্বেদেরও রক্ত জল হয়ে গেল। আরে আমি তোর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু কলিমুদ্দিনের সন্ধানে গিয়েছিলাম, বাড়িখানা খুঁজেও পেলাম, কিন্তু বেটা এমন এক বজ্ঞা যে 3 ডবল টাকা দিতে চাওয়া সত্ত্বেও মাথা নেড়ে না জানিয়ে দিল। মাথাটা গরম হয়ে গেল। ফিরতি পথে সেই খেজুর গাছের পাশ দিয়ে আসার সময় দেখি গাছতলাটা ফাঁকা, শুধু ছাগল ছানাটা চড়ে বেড়াচ্ছে। নো সাইন অফ ইয়োর বাবাজি। ঝাঁ করে সকালের কথাটা মনে পড়তেই শরীরটা রাগে রিরি করে উঠল। শালা আমাকে চমকানো! তমগ্নর কথার মাঝেই আর থাকতে না পেরে ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠল নির্বেদ। আর অমনি বাবাজি ধারে কাছে নেই দেখে তার ছাগলটাকে? মাই গুডনেস, তমগ্ন তুই কি মানুষ? এই মাংস খাবার নেশা কি তোকে পশু করে তুলেছে? তুই ওই সাধুকে জব্দ করার জন্য নিরীহ ছাগলটাকে মেরে তার মাংস কেটে নিয়ে এলি? তোর হাত কাঁপল না? ছি! বন্ধুর কাছে ধ্যাতানি খেয়ে ফল হলো উল্টো। তমগ্নর কুকড়ে যাওয়া ভাবটা যেন কেটে গেল। পুরনো তেজে আবার গোয়ার মানসিকতাটা এক ঝটকায় ফিরে এলো। ঝাঁঝিয়ে উঠে সে বলল, আবে রাখ তোর নিরীহ ছাগল ছানা। সকালের এই ইনসিডেন্টটার কথা মনে পড়তেই তো মাথাটা বিগড়ে গেল। দিয়েছে তোর বকরিম্যানকে পুরো টাইট দিয়ে। এবার বুঝবে কার সাথে লাগতে এসেছিল। ছাগলটাকে তুলে কিছুটা দূরে একটা ঝোপের মধ্যে নিয়ে গেলাম। পকেটে তোর ঠাকুরদার ভোজালিটা ছিল। পুরনো জিনিসটার মাইরি কি ধর! তারপর তো ওটা দিয়ে তো যাই হোক, তোর আবার শরীর টরীর খারাপ করবে। মাখনের মতো দিলাম টুক করে গলাটা নামিয়ে। উফ! তারপর মুন্ডু, চামড়া, খুর সব ঝোপের মধ্যে বান্ডিল করে সামনের কলা গাছের পাতা কেটে মাংসটা। চুপ কর তমগ্ন, আর বলতে হবে না। এতেই নির্বেদের সারা গা গুলিয়ে উঠছে। কিন্তু বাবাজি তো ওখানে ছিল না। বেটা জানলো কি করে যে আমি মালটাকে সাবড়েছি? এই একটা খটকা থেকে যাচ্ছে। সত্যি বলতে কি, এক মুহূর্তের জন্য আমি নিজেও কেমন যেন বমকে গেছিলাম ওকে দেখে। দেখ তমগ্ন, এ সাধুকে কিন্তু আমার ফেলনা মনে হয়নি। তুই দেখেছিলি ওই অন্ধকারে কীরকম চোখ দুটো চলচল করছিল? এইসব অঘোরী তান্ত্রিকদের অনেক অদ্ভুত শক্তি থাকে। এই বিজ্ঞান চেতনা করে করে তুই ধরাকে সারাজ্ঞান করছিস। হঠাৎ সাধু এলোই বা কী করে বাড়ির সামনে? আর আর গায়েবী বা হলো কেমনভাবে? আর সবচেয়ে বড় কথা, আশু কাকা যদি কোনো রকমে জানতে পারে তোর কীর্তির কথা, তাহলে আমি লজ্জায় আর মুখ দেখাতে পারবো না রে। এখন দেখছি তোকে এখানে আনাটাই আমার ভুল হয়েছে। এই তোর ন্যাকা কান্না ছাড়তো। আমাদের দলের উষ্টি অথবা বিনায়ক থাকলে তোর বাবাজির কপালে আরও দুঃখ লেখা ছিল।
এ যাত্রা তবু ছাগলের ওপর দিয়ে কাটলো। আর তোর প্রশ্নের উত্তরটা তো সোজা রে। শোন, এ গাঁয়ে ও মালটার ছাগলটা কেউ ছুঁতে সাহসও করবে না। শহর থেকে আমরা এসেছি নতুন, আর সকালে আমাদের সাথে ঝামেলা লেগেছিল। ব্যাস, দুয়ে দুয়ে চার করার মতো বুদ্ধি তোর বাবাজির আছে মানছি। আমাদের ধমকি দেওয়ার পরে বাজ পড়াটা পুরো কোইন্সিডেন্স, আর সেটা পড়া মাত্র বেটা গা ঢাকা দিয়েছে। এখন শুয়ে পড়, চোখ ঘুমে এঁটে আসছে একদম। আর বাকি রইল তোর আশু কাকা। তিনি জানলে না হয় বলে দেওয়া হবে যে তার প্রসাদ চড়ানো দৈবী ছাগলকে আমি প্রসাদ করে সোজা দেবতার ভোগে পাঠিয়ে দিয়েছি। নির্বেদ নিজের ধমনীর প্রতিটি রক্তবিন্দুতে একটা তীব্র বিরক্তি আর রাগ অনুভব করছিল। সেই মুহূর্তে তমগ্নর মুখটা তার আর দেখতেই ইচ্ছে করছিল না। সে দোতলাতে ঠাকুরদার ঘরে শুতে গেল। শিউলপোঁতা গ্রামে তাদের এই বাড়িতেই প্রথম বৈদ্যুতিক আলোর কানেকশন এনেছিলেন নির্বেদের ঠাকুরদা। এখনও নিয়মিত বিজলির বিল দেওয়া হয়। বলা বাহুল্য, বাবার পরে নির্বেদই নিয়ম করে মানি অর্ডারে আশু কাকার নামে টাকাগুলো পাঠায়। তাই বিজলি এখনও এ বাড়িতে বহাল আছে। দরজাতে খিল দিয়ে একটা হালকা নৈশবাতি জেলে বিক্ষিপ্ত মন নিয়ে সে বিছানাতে গা এলিয়ে দিল। তারপর 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। ঘুমটা ভাঙল দরজাতে উপর্যুপরি ধাক্কার চোটে। কেউ পাগলের মতো নির্বেদের শোবার ঘরের দরজাতে করাঘাত করে চলেছে। খাটের পাশের টেবিলে রাখা হাতঘড়ি বলছে রাত 1:40। ধর্মর করে উঠে বসল নির্বেদ। ছিটকে নেমে দরজার কপাট খুলল সে। বাইরে রক্তশূন্য মুখে দাঁড়িয়ে আছে তমগ্ন। দরজাটা খুলতেই সে হুড়মুড় করে ঘরে ঢুকেই পড়ে গেল মেঝেতে। দু হাতে পেট চেপে ছটফট করতে লাগলো। কিরে কিরে, কি হয়েছে তোর তমগ্ন? কি হয়েছে? ওরকম করছিস কেন? পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, অসহ্য। বাবা রে, পেটে যন্ত্রণা? তার হবে না। আস্ত কচি পাঁঠা গিললে তো অমন না হওয়াটাই অস্বাভাবিক। বন্ধুকে মেঝে থেকে উঠিয়ে সাবধানে খাটে বসালো। ঘরে একটা 60 পাওয়ারের বাল্ব জ্বেলে দেখল তার মুখ প্রায় যন্ত্রণাতে বেঁকে যাচ্ছে। নির্বেদ বাইরে কোথাও গেলে সবসময় একটা ছোট পাউচ সঙ্গে রাখে, যার মধ্যে প্রয়োজনীয় কিছু অব্যর্থ ওষুধপত্র থাকে, যেমন জ্বর, মাথা ধরা, পেট ব্যথা, ফার্স্ট এড, এই সব আর কি। সঙ্গের কিটব্যাগ থেকে পাউচটা বার করে বন্ধুকে দুটো পেটে ব্যথার বড়ি গিলিয়ে ধাতস্থ করল সে। এবার থেকেই রোজ রোজ এত মাংস খাওয়া বন্ধ কর। কাল স্রেফ মেপের ঝোল আর ভাত। প্রায় মিনিট 20 বাদে তমগ্নকে একটু চাঙ্গা লাগলো। ও, এতক্ষণে ব্যথাটা ছাড়লো শালা। চোখে সর্ষে ফুল দেখছিলাম রে, কি ব্যথা! বাপের জন্মে কখনো এরকম হয়নি আমার। এমন কোনো পাঁঠা জন্মায়নি যাকে খেয়ে তমগ্ন দত্ত হজম করতে পারবে না। শালা ওই কালীচরণ নজর দিয়েছে বোধ হয়, ওর জন্য ভাগ রাখিনি বলে কিনা রেতের বেলা মাছ মাংস খাই নে। যত সব। ভাগ্যিস তোর কাছে ওষুধটা ছিল। কখন শুরু হলো ব্যথাটা? নির্বেদ চিন্তাক্লিষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলো কথাটা। আরে আমি তো ঘুমোচ্ছিলাম তোফা, হঠাৎ তীব্র যন্ত্রণার চোটে ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছিল পেট থেকে কিছু একটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে, এই মাঝ বরাবর, এই দেখ এইখানে। বলে পরনের গেঞ্জিটা উঠিয়ে তমগ্ন নিজের পেটের মাঝখানটায় নির্দেশ করল। রান্নার তেলটা সহ্য হয়েছে কিনা কে জানে। কাল সকালেই আশু কাকাকে বলে গ্রামের ডাক্তারের বা স্বাস্থ্যকেন্দ্রের খোঁজ করতে হবে। ভালো ঝামেলায় ফেললি দেখছি। তমগ্ন নিচের ঘরেই শোবে কিনা জিজ্ঞেস করতে সে দিব্যি মাথা এলিয়ে সম্মতি জানালো। হ্যাঁ, নিচের ঘরে আরামসে শোবো, এখন ঠিকঠাক লাগছে, চিন্তা করিস না। তবে দরজাতে খিল দিস না, আমিও দেব না, যদি আবার দরকার পড়ে। তমগ্ন নিচে চলে গেলে বিছানাতে ফিরে এলো নির্বেদ। একটা ভয়ানক দুশ্চিন্তাজনিত অস্বস্তি তাকে ঘুমোতে দিল না। তমগ্ন ছেলেটা বরাবরই জেদি, একগুঁয়ে, বদমেজাজি আর উদ্ধত প্রকৃতির।
এখানে কি গেরো পাকালো তা ভগবানই জানে। এখন এই অজ পাড়া গায়ে ছেলেটার উল্টোপাল্টা কোনো ব্যারাম হলে ঝক্কিটা তো নির্বেদকেই পোয়াতে হবে। একরাশ চিন্তা নিয়ে বিছানায় শুতে যেতেই 3 বার মুহুর্মুহু গুরুগম্ভীর আওয়াজে কেঁপে উঠল নির্বেদ। খুব কাছেই কোথায় যেন বাজ পড়ল 3 বার। বিছানাতে শুয়ে ঘুমের ব্যর্থ চেষ্টায় কিছুক্ষণ এপাশ ওপাশ করতেই থাকল নির্বেদ। বগরি বাবার সেই ভয়ঙ্কর জলজলে চোখগুলো তার চেতনাকে তাড়া করে বেড়াতে লাগল। গ্রামের সরু অন্ধকার আঁকাবাঁকা রাস্তাটা জনপ্রাণীহীন। নির্বেদ একা একাই সেই সর্পিল রাস্তায় এক পা করে সন্তর্পণে হেঁটে চলেছে। তমকনকে খুঁজছে সে। একটু আগেই তো এখানেই ছিল, গেল কোথায়? অন্ধকারে নেওয়া প্রত্যেকটা বাঁক তাকে সেই তার পৈতৃক বাড়িটার সামনেই এনে ফেলছে, বারবার, প্রত্যেকবার। রাস্তা হারালে মানুষের এরকম হয় সে শুনেছে। নির্বেদ কি তবে পথ হারিয়েছে? আশু কাকার বাড়িটাই বা খুঁজে পাচ্ছে না কেন? রাস্তার ওপর সামনে হঠাৎ কি যেন একটা চকচক করে উঠল। কি ওটা? নিচু হয়ে জিনিসটা তুলে নিল সে। ঠাকুরদার সেই ছোড়াটা, হাতির দাঁতের কারুকাজ করা খাপ, হাতির দাঁতের বাঁট। কিন্তু কিন্তু এটা তো তমগ্নর কাছে ছিল, এখানে এলো কি করে? তমগ্নর অজান্তে কি তাহলে পড়ে গেছে পকেট থেকে? খাপ থেকে ছোড়াটা টেনে খুলতেই তার থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে নির্বেদের মুখে গলায় লেগে গেল। তাড়াতাড়ি পকেট থেকে একটা রুমাল বের করে মুছতে লাগলো নির্বেদ। কিন্তু যতই মুছছে রক্ত যেন ততই তার সারা শরীরে মেখে যাচ্ছে। তাজা রক্তের বোটকা গন্ধে গা গুলিয়ে উঠল তার। কার রক্ত? মুজলেই কি সব রক্তের দাগ যায় রে বাপ? এ রক্ত যে আমার বাতাপের। বকরি বাবা নিঃশব্দে কখন এসে রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছেন নির্বেদ টেরও পায়নি। এই ঘনান্ধকারের মধ্যেও ভাটার আগুনের মতো তার চোখ দুটো জ্বলছে, এক অজানা আক্রোশে জ্বলছে। সাঁড়াশির মতো দুটো লম্বা লিকলিকে হাত বাড়িয়ে নির্বেদের দিকে দৃঢ় অথচ ধীর পদক্ষেপে এগিয়ে আসছেন অঘরী। বাতাবির মরণ নেই, সে ফিরে আসবে, আমার কাছে ঠিক ফিরে আসবে। নির্বেদ ছুটে পালিয়ে যেতে চাইল, কিন্তু কোনো মন্ত্র বলে তার পা দুটো 1 ইঞ্চি নড়ল না। অঘরী নির্ভুলভাবে নির্বেদের আরও কাছে এগিয়ে এলেন। জ্বলন্ত অঙ্গারের মতো একজোড়া চোখের তপ্ত হলকা নির্বেদের প্রতিটা রোম কূপকে যেন পুড়িয়ে দিতে লাগল। দম বন্ধ হয়ে এলো নির্বেদের। অঘরীর মুখ নির্বেদের মুখের সামনে। তারপর এক গগন বিদারী নিনাদে অঘরী চিৎকার করে উঠলেন, বাতাবি! নির্বেদ ছিটকে উঠে বসল বিছানায়। বাস্তবে কি সে যেন আর নিঃশ্বাস নিতে পারছে না। স্বপ্ন যে এতটাও জীবন্ত হতে পারে এ তার ধারণাই ছিল না। জোর করে দুঃস্বপ্নের ঘেরাটোপ থেকে সন্ত্রস্ত মনটাকে বাস্তবের মাটিতে টেনে নামিয়ে আনতে চাইল নির্বেদ। সারা শরীর ঘামে ভিজে সপ করছে। খাটের পাশে টেবিলে রাখা বিসেলারির বোতলটা খুলে প্রায় সব জলটাই ঢকঢক করে গলায় ঢেলে ফেলল সে। বাকি জলটা মুখে মাথায় ছিটিয়ে ভালো করে বারবার শ্বাস নিল বুক ভরে। মাথাটা ভালো করে দুদিকে ঝাঁকিয়ে মন থেকে দুঃস্বপ্নের অনুরণনটাকে ঝেড়ে ফেলে দিতে চাইল। হাত ঘড়ির কাঁটা জানান দিল প্রায় 7টা। পূবের জানলা দিয়ে সূর্যের নরম আলো আসছে ঘরে। তমগ্ন ঠিক আছে কিনা দেখা দরকার। খাট থেকে নেমে দরজা খুলল নির্বেদ। মাথাটা কেমন যেন টলে গেল তার। স্বপ্ন আর ঘুমের যৌথ রেশ
এখনো এখনো পুরো মাত্রায় বিদ্যমান। সিঁড়ি বেয়ে নিচে নেমে দালানে এলো নির্বেদ। তমগ্নর ঘরের দরজাটা দেখা যাচ্ছে। ঘরের দিকে এগোতেই কেমন যেন একটা অস্বস্তি হলো তার। বিনা কারণেই তার মনে একরাশ ভয় উড়ে এলো। হৃদস্পন্দন যেন অকারণেই বুকের মধ্যে দুর্মুষ পেটাতে লাগলো। তমগ্নর ঘরের দরজার পাল্লা দুটো খোলা। তমগ্ন তো সাত সকালে ওঠার বান্দা নয়, তবে দরজাটা ওভাবে খোলা কেন? শরীর ঠিক আছে তো? রাতে কি আবার পেটের ব্যথা জাগিয়ে তাকে ঘুমোতে দেয়নি? প্রায় দৌড়ে ঘরের কাছাকাছি আসতেই নির্বেদের মুখ থেকে একটা ভয়ানক চিৎকার বেরিয়ে এলো। তমগ্নর ঘরের ভিতর একটা একটা রক্তের স্রোত উঠোন অবধি গড়িয়ে এসছে। উদ্ভ্রান্তের মতো ঘরে ঢুকে যা দেখল তাতে আতঙ্কে জমে গেল। ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত। তমগ্ন ঘরের কোথাও নেই। রক্তের একটা সরু স্রোত ঘরের দরজার কাছে গড়িয়ে শেষ হয়েছে। না, ঠিক শেষ হয়নি। উন্মুক্ত দরজাটার কয়েক হাত আগে যেখানে রক্তধারা শুকিয়ে ক্ষীণ হয়ে এসছে, সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রক্তমাখা চিহ্ন দরজা পেরিয়ে দালান বেয়ে উঠোনে নেমে সদর দরজাটার দিকে এগিয়ে গেছে। নির্বেদ উঠোনে নেমে দেখল সদর দরজাটা হাট করে খোলা। চিহ্নগুলো পায়ের ছাপের, কিন্তু পাগুলো মানুষের নয়। নিচু হয়ে একটু খুঁটিয়ে দেখেই নির্বেদ বুঝতে পারল যে ছাপগুলো একটা ছাগলের চারটে রক্তমাখা খুঁড়ে হেঁটে যাওয়ার চিহ্ন। নির্বেদ ধপ করে উঠোনেই বসে পড়ল। তার মাথা আর কাজ করছে না। এ কি করে সম্ভব? এই চন্দ্রায়নের যুগে এই অলৌকিকতা কখনো ঘটতে পারে? তাহলে কি অঘরীর অভিশাপই সত্যি হলো? একটা টুকরো টুকরো করে কাটা রান্না করা ছাগল তারই ভোক্তার পেট ছিঁড়ে জ্যান্ত অবস্থায় বেরিয়ে এলো। পৃথিবীতে কেউ ওর কথা বিশ্বাস করবে? কলকাতা ফিরে তমগ্নর বাড়িতে কি জবাব দেবে সে? মাথার ভেতরটা কেমন যেন তোলপাড় হয়ে যেতে লাগলো। চোখের সামনেটা আস্তে আস্তে আবছা হতে শুরু করলো নির্বেদের। তারপর তারপর আর কিচ্ছু মনে ছিল না তার। কতক্ষণ বেহুশ অবস্থায় উঠোনে পড়েছিল খেয়াল নেই নির্বেদের। হঠাৎ একসময় বুঝতে পারল কেউ তার কাঁধ ধরে প্রবল ঝাঁকুনি দিতে দিতে তার নাম ধরে চেঁচিয়ে ডাকছে। নির্বেদ, এ নির্বেদ, নির্বেদ, কি হয়েছে তোর? তাকা আমার দিকে, নির্বেদ। গলাটা কার? খুব পরিচিত একটা গলা। কে ডাকছে? সম্বিত ফিরে পেয়ে ধীরে ধীরে চোখ মেলে চাইল সে। প্রাথমিক ঘোরটা কাটিয়ে উঠেই সে বিস্ময়ে আকুল হয়ে দেখল সামনে তমগ্ন। তমগ্ন বেঁচে আছে? হ্যাঁ, তমগ্নই তো। তাহলে তাহলে ঘরে অত রক্ত? অত রক্ত কার? কোত্থেকে এলো? কি রে নির্বেদ, হঠাৎ এখানে এভাবে ভিড়মি খেয়ে পড়েছিলি কেন? কি হয়েছে তোর? তমগ্ন, তুই তুই বেঁচে আছিস? বিস্ফারিত চোখে ঘর ঘর গলায় প্রশ্নটা করল নির্বেদ। বেঁচে থাকবো না কেন? কি আবল তাবল বকছিস? নির্বেদ কোনো রকমে উঠোনের মাটিতে উঠে বসে দেখল তমগ্নর বাঁহাতে একটা পেল্লায় ব্যান্ডেজ। গায়ের গেঞ্জির অর্ধেকটাও রক্তে লাল, পাজামাতেও রক্তের ছিটে। সকালের ব্যাপারটা তাকে খুলে বলতেই তমগ্ন কয়েক মুহূর্ত হাঁ করে নির্বেদের মুখের দিকে তাকিয়ে থেকে পরক্ষণেই অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে তার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। চোখ মুখ লাল হয়ে গেছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে তমগ্ন বলল, আর তুই রক্তের ওপরে খুঁড়ের ছাপ দেখে ভাবলি কালকে ছাগলটা আমার পেট চিরে বেরিয়ে আবার বাবাজির কাছে ফিরে গেছে। তোরে মহাভারতের গাঁজাখুরি গল্পের মতো না? তুই তো দেখছি এখানকার গেঁয়ো অশিক্ষিত লোকগুলোর চেয়েও এক কাঠে সরেস। এমন কখনো হয়? তমগ্নর কথা শুনে নির্বেদ শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল।
ঘরে অতটা রক্ত দেখে আর আমাকে না পেয়ে তোর দুশ্চিন্তা হতে পারে মানছি, কিন্তু তাই বলে এইসব আজগুবি কথা কল্পনা করে ভিড়মি খাবি? আর তুই কোন লেভেলের পাঁঠারে? বোধবুদ্ধি কি ওই বকরি বাবার পায়ে বিসর্জন দিয়েছিস? আর ছাগলটা যদি আমার পেট চিরে বেরিয়েই আসবে, তাহলেও তো যুক্তি অনুযায়ী আমার বডিটা ঘরের মধ্যেই পড়ে থাকতো নাকি? নির্বেদ মিনমিন করে কিছু একটা বলতে গিয়েও কথাটা গিলে ফেলল। কি হয়েছে তবে শোন। তোর দেওয়া বড়ি গিলে আমি তো নিজের ঘরে চলে এলাম, কিন্তু শত চেষ্টাতেও ঘুম আর এলো না। পেটের ব্যথাটা কমলেও একটা হালকা অস্বস্তি লাগছিল। অনেকক্ষণ চোখ মুজে মটকা মেরে বিছানাতে পড়ে থাকলেও ঘুমটা এলো না। শেষে 6:45 নাগাদ ধুত্তরি বলে উঠে পড়ে ভাবলাম যাই একটু গ্রামে ভোরের হাওয়া খেয়ে আসি। সদর দরজা খুলে বাইরে এসে আশু কাকার বাড়ির সামনে পৌঁছতেই দেখি সেই কলিমুদ্দিন বেটা একটা ছাগল নিয়ে আসছে। আমাকে দেখেই একগাল হেসে বলল, কাল গ্রামের মেহমানকে ফিরিয়ে দিয়েছে শুনে তার বউ নাকি খুব কথা শুনিয়েছে, তার নাকি দুজকেও ঠাঁই হবে না। তাই সকাল হতে না হতেই একটা নধর কান্তি ছাগল নিয়ে হাজির। আমি ভাবলাম লোকটা ছাগল নিয়ে আশু কাকার বাড়ি পৌঁছানোর আগেই ভাগ্যিস আমার সাথে দেখা হয়ে গেল, না হলে আমার কীর্তি ফাঁস হয়ে যেত। দামের কথা তুলতেই দুটো হাত নিজের দোকানে ঠেকিয়ে তোবা তোবা করে বিদায় নিল। আমিও ছাগলটা পাঁজাকোলা করে এক ছুট্টে তোর বাড়িতে চলে এলাম। ভাবলাম আজকেই তো আমাদের ফেরার কথা, তা তোর আশু কাকার রাঁধুনির হাতের জাদুটা আর একবার টেস্ট না করে ফিরে যাওয়াটা তো অন্যায় হবে। ঠিক করলাম উঠোনেই ছাগলটা জবাই করে মাংসটা কালীচরণকে দিয়ে তাক লাগিয়ে দেব। তো ঠাকুরদার ছুরিখানা আমার শোবার ঘরে টেবিলের ওপরে ছিল। ছাগল নিয়ে ঘরে ঢুকে মেঝেতে নামিয়ে ছুরিটা খাপ থেকে খুলে দিলাম। ভাবলাম তোদের উঠোনের পেছন দিকের কলতলাতেই শুভ কাজটা সারি। তারপরে যেই না ডান হাতে ছুরি ধরে বাঁ হাতে কায়দা করে ছাগলটা আবার বগল দাবা করতে যাব, ব্যাটা এমন সাংঘাতিকভাবে ছটফটি উঠল যে আমি আর ব্যালেন্স ঠিক করে রাখতে পারলাম না। একেবারে মুখ থুবড়ে পড়লাম মেঝের ওপরে, আর ওই বিশাল ভুজালিটা বাঁ হাতে একদম গিঁথে গেল। যন্ত্রণায় চোখে অন্ধকার দেখলাম। কোনো রকমে উঠে দাঁড়িয়ে ভোজালিটা টেনে বার করে সব কিছু একেবারে রক্তে ভেসে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। রক্তাক্ত অবস্থাতেই সব ফেলে ছুটলাম আশু কাকার বাড়ি। তিনি কোনো রকমে রক্ত বন্ধ করে সঙ্গে সঙ্গে কালীচরণকে দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন গাঁয়ের স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারের বাড়িতে। সেখানে ইঞ্জেকশন নিয়ে ব্যান্ডেজ করিয়ে বাড়ি ফিরে দেখি তোর এই অবস্থা। কালীচরণ আশু কাকাকে নিয়ে এই ঢুকলো বলে এখন ভ্যাবলাকান্তের মতন বসে না থেকে ওঠ। নিষ্পলক চোখে বন্ধুর ভয়াবহ প্রাতকালীন অভিজ্ঞতার কথা শুনছিল নির্বেদ। তারপর একসময় ঢোক গিলে বলল, কাল ওই লোকেও তোর সকালে আবার ছাগল কাটতে সাজ জাগলো। তুই একটা আস্ত রাক্ষস হয়ে গেছিস, কিন্তু ঘরে দাদুর ছুরিখানা তো চোখে পড়ল না। মায়ের কাছে শুনেছিলাম আমার কোষ্ঠীতে লেখা আছে আমি রাক্ষসগণ। তোর ঠাকুরদার ছুরিটা খাটের তলায় কোনো কোনায় পড়ে আছে, দেখ গিয়ে। ছাগলটাও নিঘাত মৌকা বুঝে পালিয়েছে। রক্তের ওপরে ওটারই পায়ের ছাপ দেখেছিস, আর জানায় তাই ভেবে নিলি, ইডিয়েট। তবে বড় নধরকান্তি ছিল রে কলিমুদ্দিনের ছাগলটা, ফসকে গেল শালা। আজ শুক্রবার বিকেলের ট্রেনে কলকাতায় ফেরার কথা নির্বেদদের। শৈশাবুদের পালা দুপুর 12:30টার মধ্যেই চুকে গেছে। তাছাড়া তমগ্নর ইচ্ছে হাতের জখমটা যত তাড়াতাড়ি তাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখানো যায় ততই মঙ্গল। গ্রামের ডাক্তারের ওপর তার আস্থা কম। আরেকটা মুখ্যম কারণও আছে যার জন্য শিউলপোতা দ্রুত ত্যাগ করাই সমীচীন। কারণটা অবশ্যই বাতাপি। বকরি বাবার ছাগল নিয়ে গ্রামের কোনো রকম আলোচনা এখনো অবধি কিছু কানে আসেনি কারোর। তাই বাতাপি সংক্রান্ত তমগ্নর অকীর্তিটা আপাতত কালীচরণ বা আশু কাকার অজানা। কেঁচো খুঁড়তে যাতে কেউটে না বেরিয়ে পড়ে, তাই এই আশঙ্কাতেই কালীমুদ্দিনের ছাগলটা নিয়েও কোনো উচ্চবাচ্চা করেনি তমগ্ন। আশু কাকাকে তমগ্ন বলেছিল যে সকালবেলায় কায়দা করে ভোজালিটা নিয়ে লোফালুফি করতে গিয়ে এই বিপত্তি ঘটে। বৃদ্ধও তাই বিশ্বাস করেছেন। গ্রামের অতিথিবৎসল শিক্ষক ও তার প্রতিভাধর রাঁধুনিকে বিদায় জানিয়ে নিমাইয়ের ভ্যান রিক্সাতে
দুই বন্ধু যখন উঠে বসল তখন বিকেল 5:30টার কাছাকাছি। ফাল্গুনের পড়ন্ত রোদে শিউলপোঁতা গ্রামটিকে আরও বেশি মায়াময় লাগছিল। নিমাইয়ের পা প্যাডেলে চাপ দিতেই ভ্যান রিক্সাটা ক্যাঁচ করে শব্দ তুলে কর্কশ যান্ত্রিক আপত্তি জানিয়ে বহির্কাছি রেল স্টেশনের উদ্দেশ্যে চলতে শুরু করল। তাহলে তোর বুকরি বাবার বাতাপিকে এই কলিযুগের অবস্থা হজম করে ফেললো, হ্যাঁ? কি বল? তাই তো মনে হচ্ছে। কিন্তু কাল নয় পরশু তোর কীর্তিটা ঠিকই ফাঁস হবে। তখন আশু কাকা আমাদের সম্পর্কে কি ভাববে আমার সেই নিয়েই চিন্তা হচ্ছে। লোকটাকে ভবিষ্যতে মুখ দেখাবো কি করে বলতো? বকরি বাবাও যে এতক্ষণে এই ব্যাপারটা নিয়ে কোনো চেল্লাচেল্লি করছে না কেন সেটাও তো ভেবে পাচ্ছি না আমি। ওদিকে কাল রাতে তো রীতিমতো হুমকি দিয়ে এলো। আরে এইসব ভণ্ড মালগুলোর নাটক আমার অনেক দেখা আছে। এতগুলো বছর ধরে সারা গ্রামে রটিয়েছে বাতাপি নাকি দৈবী ছাগল। এখন সেই ছাগলটাকে একটা শহরের লোক বেমালুমকে হজম করে ফেললো, সে কথা জানাজানি হলে গায়ে ওর রো আবার চলবে? দেখ গিয়ে এতক্ষণ তো পাত্তারি গুটিয়ে ভাগলবা হয়েছে বাছাদন। কে জানে ভাই, হাজার হোক অমন দুর্লভ জাতের দৈবী ছাগল বলে কথা, বেমালুম কেটে খেয়ে ফেললি। কি বললি? দুর্লভ দৈবী ছাগল? দা তোর দৈবী ছাগলের দশা দেখাচ্ছি। এই নিমাই, একটু থাম তো ভাই। ভ্যান রিক্সার চাকা হুকুম মতো থেমে গেল। 30 দূরে মাঠের মধ্যে একটা হোগলা বা ওই জাতীয় কোনো ঘন ঝোপ। তমগ্ন রিক্সা থেকে লাফিয়ে নেমে সেদিকেই এগিয়ে গেল। ইশারাতে নির্বেদকেও থামতে বলল। খানিকটা দূর যেতেই মেঠো পথের পাশের জমিটা ঢালু হয়ে নেমে গেছে। বন্ধুকে অনুসরণ করতে করতে নির্বেদ কৌতূহল চাপতে না পেরে বলল, কি ব্যাপার, হঠাৎ খ্যাপার মতো চললি কোথায়? তমগ্ন কোনো উত্তর না দিয়ে সোজা সেই ঝোপটার ভেতর প্রায় হুমড়ি খেয়ে পড়ে কি যেন খুঁজতে লাগল। ঝোপের পাতাগুলো দুহাতে এলোমেলো করতে করতে একেবারে গোড়া অবধি উঁকি দিল। কি রে, কি খুঁজছিস অমন করে? নির্বেদ তমগ্নর আচরণে অবাক হয়ে যায়। আরও কিছুক্ষণ ঝোপের ভেতর আর চারপাশে আতিপাতি করে খুঁজেও অভিষ্ট বস্তুটি দৃষ্টিগত না হওয়ায় তমগ্ন ভুরু দুটো সেকেন্ড ব্র্যাকেট করে নিজের মনেই বিড়বিড় করে উঠল, আজব ব্যাপার তো, এখানে তো ফেলেছিলাম। ফেলেছিলি? কি ফেলেছিলি? কি আবার তোর দৈবী ছাগল ছানা? এখানে জবাই করে ছাল মুন্ডু খুঁট্টু সব এই ঝোপের মধ্যে তো লুকিয়ে রেখেছিলাম। এখন দেখছি কোনো চিহ্নই নেই। অদ্ভুত। নির্বেদ ভালো করে দেখল, না কই কিছু নেই তো। কিছু শুকিয়ে যাওয়া রক্তের ছোপ এটা প্রমাণ করে যে হতভাগ্য ছাগ শিশুটির অন্তিম পরিণতি এই জায়গাটাতেই ঘটেছিল। ঝোপের হাত কয়েক দূরে 2-3খানা বড় বড় পাথরের চাই পড়ে আছে। কি মনে হতে নির্বেদ পাথরগুলোর পেছনে উঁকি মারতে গেল। তারপরই ফ্যাকাশে মুখে তমগ্নর দিকে তাকাতেই সে দ্রুত পায়ে নির্বেদের পাশে চলে এলো। পাথরগুলোর পেছনের দিকে ঘাসের জমিতে লাল রঙের একটা সমবাহু ত্রিভুজ আঁকা। রংটা আলতার না সিঁদুরের না রক্তের সেটা ঠাউর করা গেল না। ত্রিভুজের এক একটা বাহু প্রায় 3.5 ফুট মতন হবে। ত্রিভুজের 3টি কোণের ঘাস জমি সম্পূর্ণভাবে ঝলসে গেছে। ত্রিভুজের 2টি ঝলসানো কোণে 2টো করে বড় বড় হাড় লম্বালম্বিভাবে রাখা। অত বড় হাড় ঠিক কোন প্রাণীর তা বোঝা গেল না। ত্রিভুজের 3য় কোণটি পূবমুখ। সেখানে দগ্ধ জমির ওপর একটা তামার ঘটি। তমগ্ন ঝুঁকে দেখল তার ভিতরে টকটকে লাল কোনো তরল। ত্রিভুজের ঠিক মাঝখানে বেশ কিছু মাঝারি আকারের মোটা মোটা অথচ পোড়া গাছের ডাল আড়াআড়িভাবে 3টি থাকে সাজানো, অনেকটা একটা ছোট যজ্ঞবেদীর মতো। ডালগুলো পুড়ে ঝামা হয়ে গেলেও নিজের আকার তখনও ধরে রেখেছে। সেগুলোর ওপর কোনো কিছু সাদাটে ভস্য, আর সেই ভস্যের ওপরে 5টা জবা ফুল বৃত্তাকারে সাজানো। বৃত্তের কেন্দ্রে একটা রুদ্রাক্ষর মালা জড়ানো
সিঁদুরের গুঁড়ো মাখা পাটকিলে চুলের গোছা। দুই বন্ধু বেকুবের মতো মুখ চাওয়াচাওয়ি করল। এসব কি ব্যাপারে তমগ্ন? দেখে শুনে আমার তো হাত পা ঠান্ডা মেরে যাচ্ছে রে। নির্বেদের সাহসের পারদটা নিম্নগামী। মনে হচ্ছে কোনো ক্রিয়াটিয়া করা হয়েছে, আর আপাতত এ তল্লাটে এইসব কাণ্ড করার তো লোক একটাই। তুই এই লাল রঙের ট্রায়াঙ্গেলটা দেখ, এর প্রত্যেকটা কোণ কি সাংঘাতিক পুড়ে গেছে। মাটির চাপড়াও ছিটকে এদিক ওদিক ছড়িয়ে গেছে। হ্যাঁ, অবস্থা দেখে মনে হচ্ছে যেন এই কোণগুলো কেউ শক্তিশালী ব্লো টর্চ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আর নয়তো বাজ পড়েছে। বাজের কথাটা শোনা মাত্র নির্বেদ চমকে উঠল। কাল পরপর 3 বার বাজ পড়ার শব্দ সে নিজের কানে শুনেছে। তমগ্নকে সেটা বলতেই সেও স্বীকার করল যে কাল রাতে বজ্রপাতের আওয়াজ তারও কানে এসছিল। আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না, বিভৎস জিনিস এসব। কেটে পড়, এখানে দাঁড়িয়ে থাকতে আমার একদম ভালো লাগছে না। বন্ধুর কথায় সায় দিয়ে তমগ্ন বলল, আমারও একটু গোলমেলে লাগছে। ছাগলটার মুড়ো ছাল চামড়াও স্রেফ গায়েব হয়ে গেল। লোকটাকে নিয়ে ইনভেস্টিগেট করতে পারলে ভালো হতো। এখন ওদিকে আবার ট্রেন ধরতে হবে। মনে হয় তো ছাগল বাবা তান্ত্রিক মতে তার পেয়ারের পোষ্য শ্রাদ্ধ করেছে এখানে বসে। পেছন ফিরে ভ্যান রিক্সার দিকে এগোতেই তমগ্নর খ্যাঁক শেয়ালের মতো হাসিটা তার মুখেই অসমাপ্ত হয়ে আটকে রইল। আর নির্বেদের মনে হলো কেউ যেন তার সিদ্ধারার ভেতর এক বালতি বরফ কলা জল ঢেলে দিল। সামনেই মূর্তিমান বিভীষিকার মতো একটা দীর্ঘকায় মূর্তি কখন যেন এসে দাঁড়িয়েছে। বকরি বাবা। ওং হং জুং সাহ ওং ভুবা স্বা ওং ত্রম্বকম যজামহে ওং তৎসবিতুর্বরেণ্যম ওং সুগন্ধিং পুষ্টিবর্ধনম ওং ভর্গদেবস্য ধীমহি ওং উর্বারুকমিভ বন্ধনান ওং ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ ওং মৃত্যুর্মুক্ষীমমৃতাৎ ওং স্বাহ ওং ভুবঃ ওং ভূঃ ওং স্বাহ ওং জুং ওং হৌং ওং। 10টা ক্রুদ্ধ বাঘের সম্মিলিত চাপা গর্জনের মতো তার গলা থেকে বেরিয়ে এলো অমোঘ মন্ত্র। পুরাণ চর্চার সুবাদে নির্বেদের এই মন্ত্র অজানা নয়। এ হলো মহামৃত্যুঞ্জয় সঞ্জীবনী গায়ত্রী মন্ত্রের নির্ভুল নির্ঘোষ। শুক্রাচার্যের সেই অধীত বিদ্যা। বৃহস্পতিপুত্র কচের বারংবার নিহত হয়েও ফিরে আসা। মন্ত্রোচ্চারণ করে স্থির দৃষ্টিতে অঘরী তাকিয়ে রইলেন তমগ্নর দিকে। একটা মানুষের নির্বাক দৃষ্টি যে এত প্রাণান্তকরভাবে অগ্নিবর্ষী হতে পারে তা না দেখলে বিশ্বাস করা দুরূহ। দুঁদে বাস্তববাদী উকিলের অন্তরাত্মাও যেন সেই দৃষ্টির প্রকোপে ঝলসে গেল। বকরি বাবা তার শীর্ণ বাহাতটি তমগ্নর দিকে তুলে মুষ্টিবদ্ধ করলেন। তারপর তিনি তর্জনী তুলে 3 বার ডান দিকে বাঁদিকে হেলালেন। আর ঠিক তখনই বাবাজির পিছন থেকে যে আত্মপ্রকাশ করল তাকে দেখে দুটো শহুরে যুক্তিবাদী মন এক লহমায় কুঁকড়ে সিটিয়ে গেল। নির্বেদ খপ করে তমগ্ন জামার আস্তিনটা খামচে ধরে এক ঝলকে তার দিকে তাকাতেই দেখল যে বিজ্ঞান চেতনা সংঘের উগ্র চেতা সদস্যের মুখ এক অপ্রত্যাশিত বিস্ময়ে হাঁ হয়ে গেছে। বকরি বাবার আড়াল থেকে বেরিয়ে এলো একটা ছাগল ছানা, সাদা ছাগল ছানা। শাবকটির বয়স মাসখানেকের বেশি না। শ্বেত শুভ্র কপালের ঠিক মাঝখানে কালো চিকন লোমের একটা অর্ধচন্দ্র। তার বাচকের মণিটি গাঢ় বাদামি, ডান দিকেরটা উজ্জ্বল নীল। বাবাজি নিচু হয়ে পরম স্নেহে তাকে কোলে তুলে নিলেন। তারপর তমগ্নর আতঙ্কিত রক্তশূন্য মুখের দিকে সেন দৃষ্টি হেনে মন্ত্রিত কণ্ঠে বলে উঠলেন, পাতাপির মরণ নেই রে বাপ, পাতাপির মরণ নেই। সঞ্জীবনী ক্রিয়ায় পাতাপির এক গাছি লোম থেকেও
তাকে ফিরিয়ে আনা যায়। সেখানে তুই তো ওর ছাল, চামড়া, মাথা সবই ফেলে গিয়েছিলি। বাতাবির মরণ নেই, কিন্তু তোর তো আছে। বাতাবির জন্য আমি আছি, কিন্তু তোর জন্য কে আছে? আড়াই পাতা শ্লেচ্ছ ভাষা পড়া শহরে মাথা জীবতত্ত্বের রহস্য কি বুঝবে? যা, দূর হয়ে যা, যতদিন পারিস বেঁচে নে। নির্বেদ চোখের কোণ দিয়ে দেখতে পেল তার 6.5 ফুটের দশাশয়ী চেহারার বন্ধুর দেহটা হঠাৎই যেন থরথর করে কেঁপে উঠল। সেটা কি নেহাতি কাকতালীয়, নাকি কোনো ভবিষ্যৎ ভয়াল চরম পরিণতির অজানা আশঙ্কায়? অঘোরে তাঁর দাড়ি গোফের জঙ্গলে ঢাকা ঠোঁটের কোণে এক কুটিল রহস্যময় হাসি ফুটিয়ে তুললেন। তারপর একজোড়া জড়বৎ মানুষকে পিছনে রেখে কোলের প্রাণীটির মাথায় বিলি কাটতে কাটতে ধীর পদচারণায় এগিয়ে চললেন দিগন্তের পানে। শেষ হলো আমাদের আজকের গল্প রসিক উপাধ্যায়ের বাতাবি। গল্পের সূত্রধার অর্ণব ও সৌভিক। গল্প পাঠ, পর্ব পরিচালনা, শব্দগ্রহণ এবং বিমল মুক্তার ও বকরি বাবার চরিত্রে অর্ণব, নির্বেদের চরিত্রে অর্ঘ্যদীপ, তমগ্নর চরিত্রে শুভম, আশুকাকার চরিত্রে মানব, কালীচরণের চরিত্রে সৌভিক ও প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি বংশট চ্যানেলের পক্ষ থেকে শুভম চৌধুরীকে। চ্যানেলটির লিংক আপনারা পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানাও পাবেন নিচের ডিসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। টিল দেন, প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।